আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন, আর আমি আপনাদের সাথে দেবারতী। আজ অডিও স্টোরি স্টেশনে আপনারা শুনবেন গোয়েন্দা রাজীব সান্যাল সিরিজের দ্বিতীয় গল্প। আজকের গল্পটা আমি নিয়েছি শ্রী দেবল দেববর্মা রচিত 5টি রহস্য উপন্যাস নামক বইটি থেকে। গল্পের নাম রাত তখন 10টা। তাহলে চলুন আজকে শুনব গল্পের প্রথম পর্ব, এবং সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। ভাদ্র মাসের মাঝামাঝি হয়ে এলেও বর্ষা যায় যায় করেও বিদায় নেয়নি। অনেকটা অনিচ্ছুক স্কুলের ছেলের মতো বই পাত্তারি বগলে নিয়ে রওনা হয়েছে বটে, কিন্তু বারবার পিছন ফিরে পরিচিত ঘর বাড়ি এবং সম্ভব হলে মায়ের হাসি মুখটার খোঁজ করছে। গত 2-3 দিন ধরে বৃষ্টির কামাই নেই। শনিবার সকাল 10টার পর ঘণ্টা 3-এর এক টানা বর্ষণের ইতি হলো। দুপুরে ইলিশ মাছের রঙের রোদ দেখা দিল। বিকেলে ছেলে বুড়ো সকলের মনে খুশির হুটোপাটি। পথে ঘাটে ভিড়, লোকজন, হইচই, কেনাকাটা, পায়ে হাঁটে এদিক সেদিক চক্কর দিয়ে আসা। সকলে ভাবল এ মরশুমের মতো বর্ষার দফা গয়া। কিন্তু রাত দুপুর থেকেই হুড়মুড় করে আবার বৃষ্টি নেমেছে। আজ সকালেও বৃষ্টির বিরাম নেই। ঝিরঝির বর্ষণ হচ্ছে তো হচ্ছেই। দুপুর গড়িয়ে বিকেল হবার আগে নীল আকাশের মুখ দেখা যাবে বলে তো মনে হয় না। চেয়ারে বসে রাজীব সান্যাল একটা হাই তুলল। একটু আগেই ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে উঠেছে রাজীব। থানা ছেড়ে সিআইডিতে আসার পর থেকেই শরীরটা যেন ভারী হয়ে উঠেছে। দৌড়ঝাঁপ নেই, ছুটোছুটি কম, ঘরে বসে মাথা খেলানোর কাজ। পেটে হাত দিলেই আজকাল বেশ একটু চর্বির আন্দাজ পাওয়া যায়। দেহ মোটা হলে মাথার অবস্থা কি হবে ভেবে দুর্ভাবনায় ঘুম হয় না রাজীবের। সামনের টেবিলে একটা ফাইল রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পাতা উল্টে দেখেছে রাজীব। হাতে 3টে ডাকাতির কেস। মথুরাপুরে এসে এই 3টে ডাকাতির কেস ছাড়া আর কোনো কাজ নেই। রাজীবের তদন্তের পর্ব প্রায় শেষ হয়ে এসেছে। ডাকাতি 3টে হলেও আসলে একটাই গ্যাংয়ের কাজ। ঘুরে ফিরে দূর দূর অঞ্চলে গিয়ে এরাই ডাকাতি করে আসছে। মনে হলো বহুদিন আগে শেখা ডিটেকটিভ নীতিবাক্যটা আওড়ে নিল রাজীব সান্যাল। সার্চ ফর দ্য মার্ডারার নিয়ার টু দ্য পিও অ্যান্ড সার্চ ফর দ্য ডাকাইট ফার ফ্রম দ্য পিও। পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স। হত্যাকারী রয়েছে তারই আশেপাশে, আর ডাকাত সে থাকে অকুস্থল থেকে বহু দূরে। তার ঠিক ঠিকানা ধারে কাছের লোক কেউ জানবে না। সুদৃশ্য একটা লাইটার টিপে ধূমপান করতে চেষ্টা করলো রাজীব। প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বারও তাই, কিন্তু তৃতীয়বারে ফস করে আলো জ্বলে উঠল। সিগারেটে অগ্নিসংযোগ করে সহকারী শচী দুলালের দিকে চেয়ে হাসল রাজীব। বলল, ডিটেকটিভ হতে গেলে এই সিগারেটের লাইটারটার কাছেই প্রথম শিক্ষা নিতে হবে শচী। শচী দুলাল মুখ তুলে তাকালো। রাজীব সান্যাল হেসে বলল, বুঝতে পারলে না শচী? 2বার লাইটারটা টিপে কাজ হলো না, কিন্তু তৃতীয়বারে ফস করে আলো জ্বলে উঠল। ডিটেকটিভের চেষ্টাও তাই। দুদিকে তাকিয়ে কোনো রহস্যের সুলুক সন্ধান তোমার দৃষ্টিতে এলো না, কিন্তু তৃতীয় দিকে তাকাতেই সব ভাবনার সমাধি। আলোর সূত্রটি হঠাৎ তোমার নজরে এসে গেল। ব্যাস, এবার সেদিকে এগিয়ে যাও। রহস্যের জবনিকা উঠবেই। রাজীব সান্যাল ফাইলের কাগজপত্রের মধ্যে আবার চোখ ডুবিয়ে বসল। শচী দুলাল কি একটা লেখা নকল করছিল। পুনরায় সেই কাজে মনোযোগী হলো। বাইরে তেমনই ছিপছিপ বৃষ্টি। গাছপালাগুলো ভিজে নিয়ে উঠেছে। একটা জলে ভেজা কাক খুব অসহায় ভঙ্গি করে গাছের উঁচু ডালে বসে রয়েছে। কলরব করে বালকের দল কোথাও পুকুরে কাগজে নৌকো ভাসাচ্ছে। বাড়ির সামনে যেন একটা সাইকেল রিক্সা এসে থামল। রাজীব সান্যাল আবার ফাইল থেকে মুখ তুলে তাকালো। সহকারী শচী দুলালকে কি যেন ইঙ্গিত করল রাজীব। মাথা নেড়ে শচী দুলাল চেয়ার ছেড়ে উঠে গেল। জলে ভেজা বাতাসে স্পর্শে সিগারেটটা নিভে গিয়েছিল। রাজীব সান্যাল পুনরায় সেটিতে আগুন ছোঁয়ালো। বেশ আয়েশ করে একটা টান দিয়ে রাজীব চোখ বুজে কি যেন ভাবতে শুরু করলো।
শচীদুলাল বলল, শুধু সাইকেল রিক্সা নয় স্যার, সাইকেলে করে আমাদের এসডিপিওর অর্ডারলি রুদ্রপ্রতাপও এসেছে। রুদ্রপ্রতাপকে বাদ দাও, রিক্সাতে করে কে এসেছেন বলো। একজন ভদ্রলোক স্যার, মনে হয় আপনার সঙ্গেই দেখা করতে চান। বিরক্তি প্রকাশ করে রাজীব বলল, তুমি বড় বোকার মতো কথা বলছো শচী। দেখা করবে বলেই তো এত দূরে আসা, নইলে ভিজে ভিজে বাদলার দিনে কেউ এমনি দোরগোড়া এসে রিক্সা থামায়। একটু হেসে রাজীব যোগ করল, ওর কাছে খবর আছে শচী। কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই রুদ্রপ্রতাপ এসে ঘরে ঢুকল। যথারীতি পুলিশি কায়দায় সেলাম ঠুকে একটা কাগজ দিল রুদ্রপ্রতাপ। কাগজ বলতে একটা স্লিপ গোছের জিনিস, সবুজ কালিতে 2-3 লাইন লেখা। অক্ষরের ছাঁদগুলো তো চেনে রাজীব, কিন্তু কালিটাকে আরো বেশি। সবুজ কালিতে এখানে আর কেউ লেখে না, মহকুমার পুলিশ সাহেব ছাড়া। স্লিপের লেখাটা দুবার পড়ল রাজীব। পরিষ্কার গোটা গোটা অক্ষর, proceed to Diknagar and take up investigation. A murder is reported to have been committed there. This man has something to tell you. নিচে পুলিশ সুপারের দস্তখত, সঙ্গে ছোট্ট একটা কাগজ, ভদ্রলোকের নাম লেখা। রুদ্রপ্রতাপের দিকে চেয়ে বলল রাজীব, ভদ্রলোককে পাঠিয়ে দাও। সালাম করে রুদ্রপ্রতাপ বেরিয়ে গেল। একটু পরেই ভদ্রলোক এসে ঘরে ঢুকল। এক নজরে ওর দিকে তাকালো রাজীব। বেশি বয়স নয়, 30 থেকে 35-এর মধ্যে। চেহারা হাড় পাতলা, চোখ দুটো বড় কিন্তু ঈষৎ কোটরে ঢোকা। নিচের ঠোঁটটা পুরু, চিবুকটা কেমন লম্বা আর ছুঁচলো। পরনে ধুতি আর পাঞ্জাবি। মাথার চুল এককালে বেশ পুরু এবং ঘন ছিল, অযত্নে ইদানিং এবং বয়স বাড়ার সঙ্গে সামনের দিকটা অল্প ফাঁকা হয়ে গেছে। নমস্কার করে ভদ্রলোক বলল, আপনি কি সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল? রাজীব ঠোঁট দুটো সামান্য ফাঁক করে সম্মতি জানালো, হাসল। ইনি? এবার মুখ খুলতে হলো রাজীবকে। উনি আমার সহকারী শচীদুলাল সরকার। এর সামনে আমি। নিশ্চিন্তে সব কিছু বলতে পারেন, ওর আর আমার মধ্যে সব কথাবার্তাই আলোচনা হয়। আমার বন্ধু নিখিলেশ সেনকে আপনি বাঁচান ইন্সপেক্টর বাবু। ওর কোনো দোষ নেই, তরঙ্গ কেউ খুন করেনি। তরঙ্গকে কেন, ওর মতো ছেলের পক্ষে কোনো মেয়েকেই খুন করা সম্ভব নয়। রাজীব সান্যাল এক দৃষ্টে ওকে দেখছিল। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে সে বলল, আপনি কলিয়ারিতে কাজ করেন? তেমন থতমত খেয়ে ভদ্রলোক জবাব দিল, আগে হ্যাঁ। কাল সমস্ত রাত্রি জেগে ডিউটি দিয়েছেন তাই না? লোকটি মাথা নাড়ল। ওকে অবাক করে দিয়ে রাজীব বলল, আপনার তো বাঁকুড়া জেলায় বাড়ি। প্রায় চমকে উঠে লোকটি জবাব দিল, আপনি কি স্যার অন্তর্যামী? রাজীব সান্যাল শব্দ করে হাসল। অন্তর্যামী হব কেন? 2 চোখ দিয়ে যা দেখছি তাই তো বললাম আপনাকে। কি শচীদুলাল, আমি যা বললাম তা ঠিক নয়? কি জানি স্যার, খুব হতাশাব্যঞ্জক ভঙ্গি করে শচীদুলাল জবাব দিল, আমি ঠিক অত ধরতে পারি না। ভদ্রলোক তর্ক বিতর্কের ধার এড়িয়ে সরাসরি ঘোষণা করল, একটা কথা কিন্তু মনে হচ্ছে স্যার, আমার বন্ধু নিখিলেশ সেনকে আপনি বাঁচাতে পারবেন। বিশ্বাস করুন স্যার, তরঙ্গ কেউ খুন করেনি, করতে পারে না। রাজীব সান্যাল হাসল। চা খাবেন শশাঙ্কবাবু? চা মানে? খান না, কাল সমস্ত রাত্রি জেগে ডিউটি দিয়েছেন। মথুরাপুরে বোধহয় 11টা নাগাদ এসেছেন। তার আগে দিকনগরেও কম ছোটাছুটি করতে হয়নি মনে হচ্ছে আপনাকে। লোকটি বলল, আপনি বোধহয় মুখ দেখেই সব বুঝতে পারেন স্যার। মুখ দেখে সব নয়, তবে কিছুটা বটে। আপনি যে কাগজে আমাকে নাম লিখে পাঠিয়েছেন সেটা একটা কলিয়ারির ফর্মের টুকরো অংশ। কোল রেইজিংয়ের হিসেব নিকেশ রাখতে কলিয়ারিতে ওই ফর্মের দরকার হয়। সুতরাং আপনি যে কলিয়ারিতে কাজ করেন তা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, চোখে মুখে আপনার রাত্রি জাগরণের চিহ্ন, আর খুনের ব্যাপারে আপনার বন্ধু জড়িয়ে পড়ায়
আপনাকে বেশ কিছুটা ছোটাছুটি করতে হয়েছে এবং সেই ক্লান্তির চিহ্নও আপনার মুখে লেখা। কিন্তু বাঁকুড়া জেলায় বাড়ির কথাটা স্যার? শচীদুলাল প্রশ্ন করল। রাজীব সান্যাল মুখখানা গম্ভীর করে কি যেন চিন্তা করল, বলল, এই সামান্য কথাটা তোমার মনে এলো না শচী? শশাঙ্ক বাবুর যে বাঁকুড়া জেলায় বাড়ি তা ওর কথার টান শুনলেই বোঝা যায়। বলার ভঙ্গি এবং কথার টান তাকে কাটিয়ে ওঠা খুব কঠিন। ইতিমধ্যে চাকর এসে 3 কাপ চা রেখে গেল। শশাঙ্কর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে রাজীব সান্যাল বলল, চায়ে চুমুক দিন, আর সেই সঙ্গে আপনার কাহিনীও শুরু করুন। ঘণ্টাখানেকের মধ্যে আপনাকে না ছেড়ে দিলে ডেরায় পৌঁছতে বেশ রাত্রির হয়ে যাবে। শচীদুলালের দিকে চেয়ে কি যেন ইশারা করলো রাজীব। মুহূর্তে ছোট একটা নোটবুক আর পেন্সিল হাতে তৈরি হয়ে বসল শচীদুলাল। দরকার মতো বক্তব্যের কিছু কিছু অংশ সে নোট করে যাবে। শশাঙ্ক ভট্টাচার্য চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করল। দিকনগরের যে মেয়েটি খুন হয়েছে তার নাম তরঙ্গ, পুরো নাম তরঙ্গবালা মজুমদার। নিখিলেশ ওকে তরঙ্গ বলেই ডাকত। নিজেদের মধ্যে আমরা ওর নাম ধরে আলোচনাও করেছি। সেজন্যই কথা বলতে গেলে তরঙ্গ নামটাই মুখে এসে যায়, না হলে তো মিস মজুমদার বা অন্য কিছু বলে ওকে চিহ্নিত করতাম। নিখিলেশ বাবু আপনার কতদিনের বন্ধু? 3 বৎসরের মতো ওর সঙ্গে আমার আলাপ। ও মাইনিং সার্ভেয়ার, আমি ওভারম্যান। দুজনেরই ইচ্ছে পরীক্ষা টরীক্ষা দিয়ে অন্তত 2nd ক্লাস ম্যানেজারশিপটা পাশ করি। কলিয়ারি তো একটাই চাকরি স্যার। সুন্দর বাংলো, বাড়ি, বয়, বাবুর্চি, খানসামা, কোম্পানির গাড়ি হুকুম তামিল করতে সর্বদাই মোতায়েন। আর কোম্পানি আপনার ওই একটি লোককেই চেনে। একটু ঢোক গিলে শশাঙ্ক বলল, আমরা দুজনেই ব্যাচেলার স্যার। একই বাড়িতে দুজনে মেস মতন করে থাকি। একটা চাকর আছে, রান্না বান্না ঘরদোর সব তারই হাতে। নিখিলেশ বাবুর বাড়ি কোথায়? কলকাতায় স্যার, তবে সে ঠিক বাড়ি নয়। কলকাতায় ওর এক পিস্তুতো দাদা থাকে, মাঝে মধ্যেও সেখানে গিয়েই ওঠে। 2-10 দিন ছুটি নিয়ে বেরিয়ে আসে। ওরা আপন দাদা থাকেন মুম্বাইয়ে। অন্য কোনো ভাই বা বন্টন নেই আপনার বন্ধুর? রাজীব সান্যাল প্রশ্ন রাখল। আগে না, নিখিলেশও সংসারে বলতে গেলে ওই একাই। মা বাপ মারা গেছেন বহুদিন আগে। নিজের দাদা বেশ কিছুদিন বোম্বাইবাসী। বছর 3 আগে একবার কলকাতায় এসেছিলেন ভদ্রলোক। আর কোথায় বা আসবেন, দেশঘর সবই তো পাকিস্তানে। কিন্তু আপনার বন্ধুর সঙ্গে তরঙ্গমালা মজুমদারের খুন হবার সম্পর্ক কোথায়? সে খুন করেছে বা খুনের সঙ্গে জড়িত এমন কথা মনে করবার কারণ কি? বলছি স্যার। শশাঙ্ক ঢোক গিলে শুকনো জিভটা সচল করে নিতে চাইল। একটু থেমে শুরু করলো শশাঙ্ক। সবটা হয়তো ঠিক গুছিয়ে বলে উঠতে পারছি না স্যার, কিন্তু যা জানি সবই খুলে বলবো আপনাকে। কিছু গোপন করব না। নিশ্চয়ই, এইবার ঠিক কথা বলেছেন। রাজীব সান্যাল সমর্থন জানাবার ভঙ্গিতে ঘোষণা করল। বোঝেন তো সব। ভালো সার্জনের কাছে এসে যদি শরীরের ব্যথার কথাটা ঠিক মতো না বলেন, তাহলে কোন অঙ্গটা কেটে বাদ দিতে হবে তা কেমন করে ঠিক করবে সার্জন? শশাঙ্ক শুরু করল। তরঙ্গ দিকনগর পেপার মিলের টেলিফোন অপারেটর। দিকনগর পেপার মিলে কখনো গিয়েছেন স্যার? গিয়েছি 2-1 বার। বেশ বড় পেপার মিল তো। আজ্ঞে হ্যাঁ, শুধু তরঙ্গই নয়, মিলের অফিসে অন্তত 8-10টি মেয়ে কাজ করে। তরঙ্গ আর 2-3 জন টেলিফোন অপারেটর, বাকিরা কেরানি, অফিসের টাইপিস্ট, একজন বোধ হয় ম্যানেজারের স্টেনো। হ্যাঁ, ভালো কথা। আপনি কিন্তু নিজের কলিয়ারির নাম ঠিকানা এখনো বলেননি। অবশ্য আমি কিছুটা আন্দাজ করেছি, সম্ভবত আপনারা দুজনেই ওয়েস্ট সুদামাডি কলিয়ারিতে কাজ করেন। আশ্চর্য! আপনি স্যার অন্তর্যামী না হলেও নিশ্চয়ই হাত গুনতে জানেন। আমার ওই স্লিপ কাগজটার পিছনে কি সুধামডি কলিয়ারের ঠিকানা লেখা ছিল? রাজীব সান্যাল মাথা নাড়ল। এটা বলেছি কিছুটা আন্দাজ আর খানিকটা বুদ্ধি খাটিয়ে। সিগারেটের একটা টান দিয়ে রাজীব জানলার ফাঁক দিয়ে বৃষ্টি ভেজা আকাশ এবং গাছগাছালি লক্ষ্য করল।
প্রায় স্বগতোক্তির মতো বলল, দিকনগর পেপার মিল থেকে মাইল 1.5-2 দূরেই তো ওয়েস্ট সুদামাডি কলিয়ারি। অন্য কলিয়ারিগুলো 4 থেকে 6 মাইল দূরে। আবার তরঙ্গমালার মৃত্যুর সঙ্গে আপনার বন্ধু নিখিলেশ সেনকে জড়িত করা হয়েছে। কাজেই সবচেয়ে নিকটের কোনো কলিয়ারি আপনাদের কর্মস্থল হওয়া সম্ভব। শচী দুলাল বলল, দিকনগর কি আজই যাবেন স্যার? রাজীব হাসল। সে কথা তোমাকে পরে বলছি, আগে শশাঙ্কবাবুর সঙ্গে আলোচনাটা সেরে নি। বলুন শশাঙ্কবাবু। রাজীব উৎসাহ দিল। তরঙ্গর সঙ্গে নিখিলেশের আলাপ বছরখানেক আগে। কি একটা ছুটির পর কলকাতা থেকে দুজনেই ফিরছিলাম। মথুরাপুর স্টেশনে নেমে দেখি বাস ড্রাইভাররা ধর্মঘট করে বসে আছে, সুতরাং বাস চলাচল বন্ধ। অনেক চেষ্টা করে একটা ট্যাক্সি জোগাড় করলো নিখিলেশ। মথুরাপুর স্টেশনে কটাই বা ট্যাক্সি, অথচ বাস নেই বলে দূরের যাত্রীদের সকলেরই ট্যাক্সি ভরসা। নিখিলেশ আমাকে বলেছিল, স্যার ট্রেনের কামরায় 2টো বেঞ্চে প্রায় মুখোমুখি বসেছিল ওরা। অবশ্য তখন কথাবার্তা হয়নি, কিন্তু নিখিলেশ দেখেই তরঙ্গের প্রেমে পড়ে যায়। ট্রেনে বসে তরঙ্গ তাকিয়েছিল বাইরের দিকে। হাওয়ায় নাকি ওর চুলগুলো মাঝে মাঝে উড়ছিল। ভারী উদাস আর শান্ত দেখাচ্ছিল তরঙ্গকে। সেদিন রাত্রে বাড়ি ফিরে নিখিলেশ অনেকবার আমাকে তরঙ্গের গল্প করেছে। তখনই বুঝেছি স্যার যে নিখিলেশ মরেছে। হেসে ফেলল রাজীব সান্যাল। আপনি বেশ গুছিয়ে বলতে পারেন কিন্তু শশাঙ্কবাবু। প্রেমের গল্প টল্প লেখেন নাকি? মানে কিছু কিছু লিখি স্যার। মথুরাপুর দর্শনে আমার গল্প মাঝে মাঝে। আপনি পড়েছেন নাকি? না, এখনো পড়িনি, তবে এবার ঠিক পড়ে দেখব। রাজীব ওকে আশ্বস্ত করল। শশাঙ্ক বলল, আমাদের 2 বন্ধুর মধ্যে তরঙ্গের কথা অনেকবার আলোচনা হয়েছে স্যার। সকলে না জানলেও আমি ঠিক জানতাম যে নিখিলেশের সঙ্গে তরঙ্গের বিয়ে হবে। পাত্র পাত্রী দুজনেই যখন রাজি, আর বাধা দেবার মতো অভিভাবক কারোই নেই। ওর মুখের কথা কেড়ে নিয়ে রাজীব বলল, সুতরাং সাগর আর নদীর মিলনের শুভক্ষণের অপেক্ষা মাত্র, তাই না? ঠিক বলেছেন স্যার। শশাঙ্ক ভট্টাচার্য মাথা দোলালো। আচ্ছা, তরঙ্গমালার সঙ্গে আপনার পরিচয় এবং কথাবার্তা ছিল তো? নিশ্চয়ই স্যার। নিখিলেশ আমাকে আলাপ করিয়ে দিয়েছে ওর সঙ্গে। 2-3 বার তরঙ্গ আমাদের ব্যাচেলার্স কোয়ার্টারেও এসেছে। একবার মথুরাপুরে 3 জনে সিনেমা দেখতে গিয়েছি। আপনার গল্প টল্প কাগজে বেরোলে ওকে পড়তে দিতেন নিশ্চয়ই। রাজীব সান্যাল মুচকি হাসল। খুব ভয়ে ভয়ে জবাব দিল শশাঙ্ক, দিয়েছি স্যার। হঠাৎ গম্ভীর দেখালো রাজীবকে। কি যেন চিন্তা করছে রাজীব সান্যাল। শচী দুলাল জানে মাঝে মাঝে এমনি গম্ভীর হয়ে যান সিআইডি ইন্সপেক্টর। তখন কথা বলতে নেই, কথা বললেই ধমক খেতে হবে। তরঙ্গমালা কখন খুন হয়েছে জানেন শশাঙ্কবাবু? জানি, মানে শুনেছি স্যার। শশাঙ্ক ভট্টাচার্যকে নার্ভাস দেখালো। নাইট শিফটে ডিউটি ছিল ওর। ওদের লেডিস মেস থেকে ঠিক সময়ই নাকি বেরিয়েছিল তরঙ্গ, কিন্তু অফিসে এসে হাজিরা দেয়নি। অর্থাৎ রাত 10টার সময় এসে ডিউটিতে যোগ দেবার কথা ওর, কিন্তু তরঙ্গমালা অফিসে এসে রিপোর্ট করেনি, কোনোদিন করবে না, এই তো? কি যেন এক মুহূর্ত চিন্তা করলো রাজীব। ভ্রু কুঁচকে পুনরায় প্রশ্ন করল, ডেড বডি কোথায় পাওয়া গেল? শশাঙ্কবাবু ক্ষীণ কণ্ঠে জবাব দিল, পেপার মিলে ঢোকবার একটু আগেই একটা মোড় আছে, জানেন তো? শশাঙ্ক থামল। যেখান থেকে ওয়েস্ট সুদামাডি কলিয়ারিতে যাবার পথটা বেঁকে গিয়েছে, একটা ঝাঁকড়া মতন বটগাছ আছে না? হ্যাঁ স্যার, রাস্তা থেকে 30 দূরে একটা ঝোপের আড়ালে তরঙ্গকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আপনি ওর মৃতদেহ দেখেছেন? কিছুক্ষণ চুপ করে রইল শশাঙ্ক। তারপর ফস করে সে বলে ফেলল, না স্যার, আমি দেখতে যাইনি। নিখিলেশ বাবুকে এখনের সংবাদ কে দিল? পুলিশ স্যার, এবং সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্টও করেছে। কটার সময়? পুলিশের চার্জ কি জানেন? নিখিলেশ তখন আন্ডারগ্রাউন্ডে নেমেছে। পুলিশ ওর খোঁজ করছে জেনে ম্যানেজার ওকে ডেকে পাঠালেন। নিখিলেশ
অফিসারের ঘরে এলে পুলিশ বলল এই খুনের অপরাধে নিখিলেশকে তারা অ্যারেস্ট করছে। তখন বেলা 9টা নাগাদ হবে। প্রমাণ কি তথ্য আছে পুলিশের হাতে? শশাঙ্ক ধীরে ধীরে বলল, প্রমাণ পেয়েছি স্যার। তরঙ্গের জামার মধ্যে নিখিলেশের লেখা একটা চিঠি পাওয়া গেছে। চিঠিতে কি লিখেছিল আপনার বন্ধু? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজীব সান্যাল। নিখিলেশ ওর সঙ্গে রাত 10টার সময় রাস্তার মোড়ে দেখা করবে জানিয়েছিল। কি না কি কথা ছিল নিখিলেশের। বোধহয় পেপার মিলের গেট পর্যন্ত ওকে এগিয়ে দেবার সময় নিখিলেশ কথাটা বলবে মনে করেছিল। এ সম্বন্ধে আপনি কিছু জানেন? তরঙ্গমালার সঙ্গে নিখিলেশ দেখা করবে কি না কিছু বলেছিল আপনাকে? শশাঙ্ক ভট্টাচার্য মাথা নাড়লেন। এই অ্যাপয়েন্টমেন্টের কথার ব্যাপারে সে কিছুই জানে না। পুলিশের অভিযোগের বিরুদ্ধে নিখিলেশবাবুর কি বক্তব্য? সেটাই দুর্ভাবনার স্যার। নিখিলেশ কোনো কথাই বলছে না, কোনো প্রশ্নের উত্তর দিতে সে নারাজ। তরঙ্গ খুন হয়েছে শোনবার পরই সে ভীষণ গম্ভীর হয়ে গেছে, এমনকি আমার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাজীব সান্যাল। ঘড়ির দিকে তাকালো, বলল, আপনার বক্তব্য শুনলাম শশাঙ্কবাবু। বিকেল প্রায় 5টা হলো। 5:30টার বাসটা না ধরতে পারলে কলিয়ারিতে পৌঁছতে আপনার 10টা হবে। নিখিলেশকে বাঁচানোর চেষ্টা করবেন স্যার। শশাঙ্ক ভট্টাচার্য হাত জোর করল। ইনভেস্টিগেশনের ভার পড়েছে আমার ওপর। আপনার বন্ধু যদি নির্দোষ হন তাহলে পুলিশ কখনোই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে না। দিকনগরের দারোগা বাবু কিন্তু নিখিলেশকেই দোষী সাব্যস্ত করেছেন। এরকম বলেই ফেলেছেন তিনি খুনি নিখিলেশ ছাড়া আর কেউ নয়। কোনো উত্তর না দিয়ে হাসলো রাজীব সান্যাল। হাত তুলে নমস্কার জানালো শশাঙ্ককে। বলল, আপনার সঙ্গে আবার দেখা হবে শশাঙ্কবাবু। আমার সব প্রশ্ন কিন্তু এখনো করা হয়নি। শশাঙ্ক ভট্টাচার্য ঢোক গিলে বলল, আমি প্রস্তুত স্যার, আপনি ডেকে পাঠালেই আসব। ঠিক আছে। কথার শেষে রাজীব সান্যাল বিচিত্র হাসল। শশাঙ্ক চলে গেলে রাজীব আবার একটা সিগারেট ধরালো। শচীদুলাল নোট বইটা বন্ধ করে তার দিকে চেয়ে রয়েছে। খুনের রহস্য সম্বন্ধে তার মুখ থেকে এখনই কিছু শুনতে চায় শচী। ওর ব্যগ্রতা দেখে মনে মনে হাসছিল রাজীব। শচীদুলালের ধৈর্য বড় কম, অথচ ধৈর্য না থাকলে খুনের রহস্যের কি সন্ধান মেলে? এ যেন সেই জলে 4 কাঠি পুঁতে ছিপ ফেলে বসে থাকা। কত মাছ আসবে যাবে, ছোট বড় পুঁটি, মৃগেল, রুই, কিন্তু আসল মাছের চেহারাটা ঠিক আন্দাজ করা চাই। পাকের মধ্যে বুদবুদ জল ঠেলে উপরে আসবে, 4 কাঠিতে ঠোক্কর দিতেই ফাতনা উঠবে নড়ে, আর সেই মুহূর্তেই ঘ্যাঁচ টান। পাকা মেছেল হলে তার হাত থেকে নিস্তার নেই মাছের। শচীদুলাল মুখ খুলল। এর বেশি ধৈর্য ওর কাছ থেকে আশা করা অসম্ভব। শশাঙ্ক যাবার পর পুরো 3 মিনিট কেটে গেছে। শচীদুলাল বলল, কি ভাবছেন স্যার? একটা খোঁজ নিতে পারো শচী? তরঙ্গমালার ডেড বডিটা অটপসি করার জন্য এসেছে কিনা? পোস্টমর্টমের রিপোর্ট পেলে কি নিয়ে আসবো স্যার? নিশ্চয়ই, তবে এত তাড়াতাড়ি রিপোর্ট পাবে না। পেতে হলে তোমাকে রাত 8টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজীব সান্যাল সিগারেটটা নামিয়ে রেখে বলল, তরঙ্গমালার খুন হবার সময়টা জানা আমার প্রথম দরকার। শচীদুলাল প্রশ্ন করল, পোস্টমর্টমে কি এটা ঠিক জানা সম্ভব? সঠিক না হলেও কিছুটা তো হবেই। মানুষ মরবার পর তার দেহের তাপ কমতে থাকে এবং ধীরে ধীরে তা পারিপার্শ্বিক তাপমাত্রার সঙ্গে সমান হয়ে আসে। প্রথম 3 ঘন্টায় ঘন্টা পিছু 4 ডিগ্রি করে দেহের তাপ কমে এবং তারপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে। সুতরাং এর থেকে কিছুটা অনুমান করা সম্ভব। মৃত্যুর ঘন্টা 7 পরে নিচের তলপেটে একটা সবুজ রঙের ছোপ প্রথম দেখা দেয় এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সমস্ত দেহে। ঠিক এই সময়ে চোখের গোলক দুটো নরম হয়ে আসে এবং বাকি অংশটা দুধের মতো সাদা দেখাবে। আর সবচেয়ে মোক্ষম কথা হলো রাইগার মর্টিস। তুমি এটা জানো তো? শচীদুলাল মাথা নাড়ল। রাইগার মর্টিস কথাটা সে আদপেই শোনেনি। রাজীব সান্যাল বলল, মৃতের শরীর যদি রাইগার মর্টিস না শুরু হয়ে থাকে তবে ধরে নিতে হবে ঘন্টা 2 মধ্যে মানুষটার মৃত্যু হয়েছে।
কিন্তু রাইগার মর্টিস অর্থাৎ দেহ যদি কাঠের মতো শক্ত হয়ে ওঠে তাহলে ধরতে হবে মৃত্যুর পর 3 ঘন্টা থেকে 20 ঘন্টা সময় কেটে গেছে। শচী দুলালের দিকে চেয়ে হাসলো রাজীব সান্যাল। বলল, সব ব্যবচ্ছেদ যিনি করবেন তাকে আরো অনেক কিছু দেখতে হবে শচী। সব কথা জানবার তোমার প্রয়োজন নেই, কিন্তু তুমি বেরিয়ে পড়ো তাড়াতাড়ি, দেরি করো না। শচী দুলাল চলে গেলে রাজীব সান্যাল কতক্ষণ বসে রইল। আকাশ পরিষ্কার হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে নীল আকাশের হাসি চোখে পড়ে। সেই জলে ভেজা কাকটা পাখা মেলে কখন উড়ে গেছে। গাঢ় নীল আকাশ আর শান্ত স্নিগ্ধ পৃথিবীকে দেখলে কে বলবে এখানে তরঙ্গমালার মতো মেয়েরা খুন হয়। চঞ্চল তরঙ্গরা হঠাৎ স্থির হয়ে যায়। প্রায় হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো শচী দুলাল। সম্ভবত সে কোনো সংবাদ নিয়ে এসেছে। কি ব্যাপার? রাজীব ওকে শান্ত করতে চাইল। ডেড বডি এসে গেছে স্যার, আপনি কি দেখবেন? দিকনগর থানার ওসি নিজে এসেছেন। রাজীব সান্যাল জামা কাপড় বদলে বেরিয়ে পড়ল। তরঙ্গমালার মৃতদেহটা তার দেখা দরকার। আনফর্চুনেট গার্ল, পোর তরঙ্গ। নিজের মনে বিড়বিড় করে কি বলল রাজীব। যেতে যেতে শচী দুলাল বলল, ডাক্তার সন্দেহ করছেন তরঙ্গমালার ওপর অত্যাচার করা হয়েছে, মানে জোর করে। কোনো উত্তর দিল না রাজীব সান্যাল। তার মুখে একটা দুর্গেয় হাসির রেখা ফুটে উঠল। মর্গের কাছে যখন পৌঁছল রাজীব, তখন সন্ধ্যের কালো ছায়া ঘন হতে শুরু হয়েছে। আরেকটু পরেই মহকুমা শহরটা অন্ধকারের পুরো একটা চাদরের আড়ালে গুটিসুটি হয়ে বসবে। কিছুদিন আগে শহরে বৈদ্যুতিক আলো এসেছে বলেই বাঁচোয়া, নইলে সন্ধ্যের পরই যেন দুপুর রাত। এখানে সেখানে টিমটিমে হ্যারিকেনের আলো প্রাগৈতিহাসিক মসীকৃষ্ণ অন্ধকারের ছিটে ফোটাও দূর করতেও হিমশিম খায়। লাশঘরটা শহরের প্রায় শেষ প্রান্তে। সাইকেল রিক্সা থেকে নামলো রাজীব। শচী দুলাল পিছু পিছু চলেছে। ওকে আসতে দেখে দিকনগর থানার অফিসার ইনচার্জ সুব্রত সরকার প্রায় ছুটে এলো। রাজীব সান্যাল হেসে বলল, কি সুব্রত, হত্যাকাণ্ড বাঁধিয়ে বসে আছো তো? এবার ঠেলা সামলাও। সুব্রত সরকারকে উদ্বিগ্ন দেখালো। সামনে কপালের ওপর ঝুঁকে পড়া চুলগুলো পিছনে ঠেলে দিয়ে সে বলল, আমি কিন্তু সাহেবের সঙ্গে দেখা করে এসেছি রাজীবদা। হত্যাকাণ্ডই বলুন আর লঙ্কাকাণ্ডই বলুন, সব দায়িত্ব কিন্তু এখন আপনার। ইনভেস্টিগেশন শুরু করবেন আপনি, আমি এখন অন্তরালে। সুব্রতর বয়স বেশি নয়, 27-28 কিংবা বড় জোর 30 হতে পারে। কাজে কর্মে উৎসাহী ছোকরা। রাজীব জানে দিকনগরে প্রথম এসেও ভারী মুষড়ে পড়েছিল। মথুরাপুরে যেদিন রাজীবের সঙ্গে প্রথম আলাপ, সেদিন শখেদে বলেছিল, কি জায়গায় এসে পড়লাম বলুন তো? এদিকে সেদিকে যেদিকেই তাকাই শুধু কলিয়ারির চানক আর ধুধু মাঠ। রাজীব ওকে বলেছিল, ঘাবড়াও মাত, জায়গাটা তেপান্তর হলেও থানাটা বড়। এত অল্প বয়সে এসব থানার চার্জ সাধারণত কেউ পায় না। এখানে সুনাম রাখতে পারলেই শহর অঞ্চলে বদলি হয়ে যাবে। সুতরাং ক্যারি অন মাই ফ্রেন্ড। তারপরেও আরো অনেকবার দেখা হয়েছে সুব্রতর সঙ্গে। ইদানিং তাকে বেশ চনমনে আর তাজা মনে হয়েছিল রাজীবের। সম্ভবত দিকনগরে গিয়ে প্রথমে যে দিকহারা এবং অস্থির ভাব পেয়ে বসেছিল সুব্রতকে, তা এখন বেমালুম নিখোঁজ। সুব্রত সরকার মন মানিয়ে ফেলেছে। আজ কিন্তু বেশ বিমর্ষ ও কিঞ্চিত চিন্তিত দেখালো সুব্রতকে। মনে মনে রাজীব হাসল। পোড় খাওয়া দারোগা হতে সুব্রতর এখনো ঢের দেরি। একটা মার্ডার কেস হাতে পড়তেই সুব্রত সরকার যেন দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। ফিসফিস করে সুব্রত বলল, ডেড বডি কি এখনই দেখবেন রাজীবদা? আপনার জন্যই চেরাফালা এখনো শুরু হয়নি। রাজীব সান্যাল ঠোঁটে একটা সিগারেট নিল। সুব্রতকে একটা দিয়ে বলল, কিঞ্চিত ধূমপান করো হে, তোমার সঙ্গে দুটো কথা বলে নি, তারপরেই না হয় মর্গে ঢুকবো। লাইটার টিপে আলো জ্বালালো রাজীব। এক মুখ ধোঁয়া ছেড়ে সে বলল, গতকাল কৃষ্ণা চতুর্দশী ছিল, তাই না সুব্রত? কি জানি রাজীবদা, তিথি নক্ষত্র কোনো কালে খোঁজ করিনি, তবে অন্ধকার দেখে মনে হচ্ছে আজ বোধহয় অমাবস্যা। ভরা অমাবস্যা, রাজীব সান্যাল ঘোষণা করল। কি ঘুটঘুটে অন্ধকার দেখেছ?
মর্গের এদিকটায় কারা যেন ভূত দেখেছিল না শচীদুলাল? শচীদুলাল ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ স্যার, আমাদের রামশরণ ওঝা নিজে চোখে দেখেছিল। কি দেখেছিল বললে না? ধপধপে সাদা কাপড় আর খড়ম পায়ে কোনো ব্রহ্মদত্তী, না মিশমিশে কালো রং আর ঝাঁকড়া চুলের মামদ ভূত? রাজীব সান্যাল রহস্য করে হাসল। ইতিমধ্যে অন্ধকার গাঢ় হয়েছে। মর্গের পিছনে খানিকটা পোড়ো জমি, এদিক সেদিক গাছগাছালি ঝোপঝাপ। পশ্চিম দিকে হাত কুড়ি গেলেই প্রকাণ্ড একটা নিম গাছ। জোনাকির দল অন্ধকার রাতে গাছটার চারপাশে নানা জ্যামিতিক নকশার কাজ করছে, আবার ভাঙছে। সুব্রত বলল, একটা কথা বলছি রাজীবদা, খুনিকে বোধ হয় আমি ধরে ফেলেছি। হি ইজ নাও আন্ডার অ্যারেস্ট। লকআপে রেখেছি ছোকরাকে। সত্যি? রাজীব সান্যাল বিস্ময় প্রকাশ করল। তাহলে আমার কাজ তো তুমি করেই রেখেছো সুব্রত। অফিসের বড় সাহেবের মতো এবার একটা দস্তখত দিলেই হয়। কিন্তু তুমি কি খুব শিওর? শিওর মানে? দস্তুর মতো প্রমাণ আছে রাজীবদা। মেয়েটার জামার মধ্যে একটা চিঠি পাওয়া গেছে, ওর এক লাভার মানে প্রেমিকের লেখা। রাত 10টায় ওয়েস্ট সুদামাডি কলিয়ারিতে যাবার রাস্তার মোড়ে ছোড়াটা ওর সঙ্গে দেখা করবে লিখেছিল। কি মজা দেখুন! দেখা সাক্ষাৎ করবার আর সময় পেল না। রাত 10টায় রাস্তার মোড়ে যুবতী মেয়েটার সঙ্গে দেখা করবে, এবং সেখান থেকেই খানিকটা দূরে মেয়েটার ডেড বডি পাওয়া গেল পরদিন সকালে। এরপরও কি বলবেন কুকাজটা অন্য কারো? তা বলছি না সুব্রত, কিন্তু মার্ডারের পিছনে একটা মোটিভ থাকা তো চাই। কোনো কারণ নেই অথচ একজন আরেকজনকে হত্যা করলো, এমন তো হতে পারে না, বা সচরাচর হয়ও না। রাজীব ধীরে ধীরে বলল। মোটিভ নেই কেন বলছেন? সুব্রত প্রতিবাদ করল। এমন কি অসম্ভব রাজীবদা যে ইদানিং ওদের সম্পর্কটা যথেষ্ট ভালো ছিল না? মনে করুন না কেন মেয়েটা ওকে ঠিক আর সহ্য করতে পারছিল না, অন্য কারো প্রতি আসক্ত হয়েছিল, এবং সেই কারণেই প্রতিহিংসা চরিতার্থ করতে। রাজীব সান্যাল হাসল। তুমি যদি ওকে বাতিল প্রেমিক বলে প্রমাণ করতে পারো তাহলে অবশ্য খানিকটা মোটিভ সৃষ্টি হয়, কিন্তু তাহলেও। রাজীব সান্যাল হঠাৎ কি যেন ভাবতে শুরু করল। মর্গের বারান্দায় 5-6 জন লোক প্রায় ছায়ামূর্তির মতো নিঃশব্দে বসে রয়েছে। সম্ভবত দিকনগর পেপার মিলেই কাজ করে ওরা, কিংবা মৃতা তরঙ্গমালার আত্মীয় স্বজন। ডেড বডি ফেরত পেলে ওরা দাহ করবার ব্যবস্থা করবে। পোস্টমর্টম চুকে গেলেই তো হয় এবার, এবং সম্ভবত সেজন্যই অপেক্ষা করছে। রাজীব সান্যাল বলল, তোমার সঙ্গে পরে কথা বলবো সুব্রত। চলো ডেড বডিটা একবার দেখে আসি। বেশি দেরি করলে হরেন ডাক্তার আবার আমার মুন্ডুপাত করবে। ঘরে ঢুকে স্থির হয়ে দাঁড়ালো রাজীব সান্যাল। নিহত তরঙ্গমালা মজুমদারের দেহটা এক কোণে পড়ে রয়েছে। কাল সন্ধেবেলাতেও কিংবা এমন সময় এই দেহে কত তরঙ্গের সৃষ্টি হয়েছে, অথচ আজ সব শেষ। স্থির নিষ্পন্দ একটা দেহ, কোনো তরঙ্গের আর সৃষ্টি হবে না। আর একটা কথা বলছিলাম রাজীবদা। সুব্রত সরকার ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ডেড বডির গায়ের অলঙ্কার টলঙ্কার সব ঠিক ছিল। যারা শনাক্ত করেছে ওকে তারা বলেছে এর বেশি গয়নাগাটি তরঙ্গমালা মজুমদার কোনোদিনই পরে টরেনি। রাজীব মৃদু হাসল। অর্থাৎ তুমি বলতে চাইছো এটা মার্ডার ফর গেইনস নয়, মেয়েটাকে ওর গয়নাগাটি কেড়ে নেবার কোনো উদ্দেশ্যে খুনি ছিল না? আর ঠিক তাই, সুব্রত সরকার যোগ করল। তরঙ্গমালার দেহের দিকে চেয়ে কি যেন লক্ষ্য করল রাজীব। বলল, কামিনী আর কাঞ্চন দুটো আলাদা কথা, তাই না সুব্রত? আমাদের খুনির কামিনীর দিকে নজর থাকলেও কাঞ্চনে কোনো আসক্তি ছিল না, কি বলো? সুব্রত কিছু বলবার আগেই হরেন ডাক্তার এসে ঘরে ঢুকলো। রাজীব সান্যালের দিকে চেয়ে বলল হরেন, ডেড বডি দেখেছেন নাকি? কোথায় দেখলাম, এই তো সবে ঘরে পা দিয়েছি। তাছাড়া আপনার সহযোগিতা ব্যতীত। রাজীব সান্যাল একটু তুয়াজ করার ভঙ্গিতে হাসল। হরেন ডাক্তারের নির্দেশে লাশ ঘরের ডোম মুখের কাপড়টা সরিয়ে দিল। গলার কাছে নজর পড়তেই শিউরে উঠল রাজীব সান্যাল।
ঘাড়ের কাছে এবং গলার নিচে কালশিটে পড়ার মতো দুটো আঙুলের ছাপ। সম্ভবত একটা রুমাল টুমাল কিংবা টুকরো কাপড় হাতে জড়িয়ে তরঙ্গমালার গলা টিপে ধরা হয়েছিল। সেই কারণেই আঙুলের আকার ঠিক তেমন স্পষ্ট হতে পারেনি। রাজীব গম্ভীর হয়ে বলল, স্ট্র্যাঙ্গুলেশন কেস বলেই মনে হচ্ছে। গলার কাছে নখের একটা আঁচড়ের মতো কি যেন ওটা। হরেন ডাক্তার জবাব দিল, ওটা অ্যাব্রেশন স্যার ইন্সপেক্টর। মার্কস অফ অ্যাব্রেশন। থ্রটলিং অর্থাৎ গলা টিপে শ্বাসরুদ্ধ কাউকে মারা হলে গলায় বা ঘাড়ের কাছে এমনই দাগ দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক। কি ভেবে রাজীব বলল, শুধু স্ট্র্যাঙ্গুলেশন? গলা টিপেই মেয়েটাকে মারা হয়েছে? আর কিছু? গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তরঙ্গের জামা কাপড়ে জল কাদা একাকার, কিন্তু কাপড়ের দিকে চেয়ে যেন সন্দেহ হলো রাজীবের। হরেন ডাক্তারের মুখের দিকে তাকাতেই ডাক্তার হাসল, রহস্যময় হাসি। ডাক্তার বলল, স্ট্র্যাঙ্গুলেশনটা নিঃসন্দেহে পরের ব্যাপার। দেহের অনেক স্থানেই দাগ আর আঁচড়, স্ক্র্যাচেস, ব্রুজ অ্যান্ড অ্যাব্রেশন, কোনোটাই বাদ নেই। অটোপসি হয়ে যাক, একটু ধৈর্য ধরুন না ইন্সপেক্টর। সুব্রতর সঙ্গে এসে দাঁড়ালো রাজীব। লাশ ঘরের লাল বাড়িটা থেকে নেমে মাঠে এসে পা দিল। মাথার ওপর নক্ষত্র খচিত আকাশের চাঁদোয়া। মেঘটেক সব কোন দিকে নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছে। ফুলঝুরির রসনায়ের মতো তারাগুলো আকাশের বুকে লেগে আছে। কাছেই নিম গাছটার চারপাশে জোনাকির দল কেমন ঝিলমিলে পরিবেশ রচনা করেছে। কঠিন জ্যামিতিক নানান চিত্র তৈরি হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। একটা সিগারেট ধরিয়ে রাজীব সান্যাল বলল, সুব্রত, তোমার সঙ্গে বাকি কথাগুলো সেরে নি। কোন বাসে দিগনগর ফিরবে ঠিক করেছ? বাস হোক, ট্রাক হোক, কিছু একটা পেয়ে যাব। লাস্ট বাসটা রাত 8টায়। দিকনগর পৌঁছবে কখন? ঘন্টাখানেকের বেশি সময় নেয় না। রাত্রেবেলার পথঘাট ফাঁকা, বাস তো ঝড়ের মতো ছোটে। আর সেই পাঞ্জাবি ড্রাইভার থাকলে তো রক্ষাই নেই, শুধু বোঝাই ট্রাকগুলোকেই ভয়। সুব্রত থামল। কাল সকালেই দিকনগর যাচ্ছি, 6:30 নাগাদ পৌঁছে যাব। তুমি রেডি হয়ে থেকো, হাতে অনেক কাজ আমাদের। অত ভোরে বাস কই আপনার? বাস নয়, সাহেবের সঙ্গে দেখা করে জিপটা চেয়ে নেব। অত ভোরে না গেলে তো কাজ হবে না সুব্রত। রাজীব সান্যাল সিগারেটে একটা টান দিল। ধোঁয়া বেরিয়ে এলো মুখ থেকে, নাসারন্ধ্র দিয়েও নির্গত হলো কিছুটা ধূম। রাজীব বলল, প্লেস অফ অকারেন্সের তুমি কিছু ক্লু পেয়েছো সুব্রত? পায়ের দাগ টাগ লক্ষ্য করেছিলে? কজন লোক ছিল বলে কিছু আন্দাজ হয়েছে তোমার? সুব্রত হতাশ ভঙ্গি করল। কাল রাত দুপুর থেকে কি বৃষ্টি ভাবতে পারেন? এদিকে কি তেমন বৃষ্টি হয়নি নাকি? জলের তোড়ে পায়ের দাগ টাগ সব ধুয়ে মুছে একাকার। আপনি কাল গেলেই দেখতে পাবেন অবস্থাটা। রাজীব সান্যাল আন্দাজি করেছিল স্বয়ং বিধাতা যেন খুনির সহায়। খুনের ঘণ্টা 1.5 পরেই তাহলে বৃষ্টি নেমেছিল, এবং সে বৃষ্টি ভোর আবার পরেও ক্ষান্ত হয়নি। সুতরাং পায়ের দাগ টাগ, ধস্তাধস্তির চিহ্ন টিহ্ন সব লোপাট। এফআইআর করতে থানায় কে এসেছিল? দিকনগর পেপার মিলের একজন কেরানি। মৃতদেহ কি সেই প্রথম আবিষ্কার করে? সুব্রত সরকার মাথা নাড়ল। মৃতদেহটা প্রথম দেখে একটা বিলাসপুরী কুলি ছোপের মধ্যে ডেড বডি আবিষ্কার করে সে প্রায় চিৎকার শুরু করে দেয়। ওখানে সে কেমন করে গেল? সকালবেলায় পাতকৃত্য সেরে নেবার উদ্দেশ্যেই গিয়েছিল বলছে। তারপর ওর চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে আসে। পরে দিকনগর পেপার মিলের সে কেরানি ভদ্রলোক ওকে সঙ্গে করে নিয়ে থানায় খবর দেন। হরেন ডাক্তারকে মর্গের বারান্দায় দেখা গেল। সম্ভবত রাজীব সান্যালের সঙ্গে কিছু কথা বলবে ডাক্তার। অন্ধকারে ডাক্তারের সাদা প্যান্ট, জামা আর মুখের সিগারেটের জ্বলন্ত অগ্নিবিন্দুটুকু ছাড়া প্রায় সবই অদৃশ্য। এগিয়ে গিয়ে সুব্রত বলল, পোস্টমর্টম হয়ে গেল আপনার? আর একটু দেরি আছে। কাটা ফালা ডোমটা সেরে দিক, এই ব্যাপারে ওদের সাহায্য ভিন্ন উপায় নেই। মাঠের ওপর নেমে এলো ডাক্তার। মর্গের মধ্যে মৃত তরঙ্গমালার দেহের ডোম এখন ছুরি টানছে। রাজীব সান্যাল গলা নামিয়ে বলল, আমার মনে হচ্ছে কিছু বলবেন আপনি।
ধরেছেন ঠিকই, ভাবলাম আপনাকে আর কষ্ট দেব না, দু একটা খবর দিলেই এখনকার মতো শান্ত হবেন। পোস্টমর্টেম রিপোর্টটা না হয় পরে দেখবেন খন। হরেন ডাক্তার আয়েশ করে ধূমপান করছিল। রাজীব বলল, বেশ তো, কি শোনাবেন বলে ফেলুন চটপট। সিআইডিদের চোখ আর কান সব সময় খোলা আছে। তাই নাকি? হরেন ডাক্তার হাসলো। একটু থেমে ডাক্তার মুখ খুলে বলল, বডি থেকে রাইগার মর্টিস চলে যেতে শুরু করেছে। চোখের ঢাকনা, চোয়াল এবং মুখের পেশিগুলো আগেই নরম দেখেছি, এখন ঘাড় এবং পিছন দিকটাও নরম মনে হচ্ছে। কাজেই রাইগার মর্টিস ইজ ডিসঅ্যাপিয়ারিং। রাজীব সান্যাল বলল, এখন ঘড়িতে কটা বাজে শচী? 6:30 বেশি স্যার, শচীদুলাল জবাব দিল। হরেন ডাক্তারের দিকে তাকালো রাজীব, বলল, সুতরাং ধরে নিতে পারি যে 10টা 10:30টার সময় তরঙ্গমালা খুন হয়। অনুমান সঠিক হওয়াই সম্ভব। আর ঘন্টা তিনেকের মধ্যেই রাইগার মর্টিস পুরোপুরি চলে যাবে। কাজে মৃত্যুর সময় বলতে ডাক্তারকে ওই কথাই বলতে হয়। রাজীব সান্যাল আরও কিছু শোনবার জন্য সাগ্রহে তাকিয়েছিল। ওর মুখের দিকে চেয়ে হরেন বলল, আপনার সন্দেহ ঠিকই ইন্সপেক্টর। মৃত্যুর আগে মেয়েটা তার সর্বস্ব খুইয়েছে। পশু লালসার কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল ওকে। সম্ভবত গলা টিপে ধরবার সময় ও শরীরে বাঁধে দেবার মতো কোনো শক্তি আর অবশিষ্ট ছিল না। রাজীব সান্যাল সুব্রতর দিকে তাকিয়ে বলল, আনফর্চুনেট গার্ল। আচ্ছা, আমি এখন চলি। নমস্কার ডাক্তারবাবু, আবার দেখা হবে। সুব্রত ওর সঙ্গে খানিকটা পথ হাঁটল। রাজীব বাধা দিয়ে বলল, তুমি আবার কেন মিছিমিছি আসছো সুব্রত? তোমার হাতে এখন অনেক কাজ। ডেড বডি রিটার্ন করতে হবে, আবার ফিরে যেতে হবে দিকনগরে। কাল সকালে কিন্তু আমি আপনার জন্য থানার গেটে দাঁড়িয়ে থাকবো। রাজীব সান্যাল হাসল। সুব্রতকে পিছনে রেখে রাজীব সান্যাল হাঁটতে শুরু করেছিল। হঠাৎ কি মনে পড়াতে ঘুরে দাঁড়ালো। কয়েক পায়ে গিয়ে এসে বলল, সুব্রত, তুমি শশাঙ্ক ভট্টাচার্য নামে কোনো লোককে চেনো? আগে চিনতাম না রাজীবদা, আজই দেখা হয়েছে লোকটার সঙ্গে। ওয়েস্ট সুদামণি কলিয়ারিতে নিখিলেশ সেনকে অ্যারেস্ট করতে গিয়ে আলাপ হলো। শশাঙ্ক ভট্টাচার্য নিখিলেশ সেনের খুব বড় বন্ধু রাজীবদা, যাকে বলে বুজুম ফ্রেন্ড। দুজনে নাকি একেবারে হরিহর আত্মা, একই বাড়িতে থাকেও। নিখিলেশকে তুমি অ্যারেস্ট করবে শুনেও কি বলল? আজে বাজে বক্তৃতা দিচ্ছিল। ওসব কোনো কাদের কথা নয় রাজীবদা। আমি যখন বললাম রিতার জামার মধ্যে একটা চিঠি পেয়েছি এবং সে চিঠিখানা নিখিলেশ সেনের লেখা, তখন এক্কেবারে মিইয়ে গেল। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? সুব্রতর মুখখানা আত্মপ্রসাদে উজ্জ্বল দেখালো। চিঠিখানা তোমার কাছে আছে সুব্রত? কাছে তো নেই রাজীবদা, কিন্তু আপনি দিকনগরে গেলে নিশ্চয়ই দেখতে পাবেন। ঠিক আছে। রাজীব সান্যাল বিদায় নেবার জন্য তৈরি হলো। যাবার আগে নির্দেশ দিল রাজীব, খুনের জায়গাটা থেকে কিছুটা দূরে একজন ওয়াচার রেখে দিও। প্লেন ড্রেসে লোকটা শুধু দাঁড়িয়ে থাকবে। ওখানে কেউ আসে কি না লক্ষ্য করে তোমাকে যেন জানায়। আর আর কি রাজীবদা? ডেড বডির মাথার চুল কয়েকটা রেখে দিও, পরে কাজে লাগতে পারে। অন্ধকারের দিকে তাকিয়ে রাজীব সান্যাল হতাশ বোধ করল। এখন অনেকখানি পথ হাঁটতে হবে। শহরের প্রায় শেষ প্রান্তে লাশ কাটা ঘরটা। এদিকে সাধারণত কেউ আসে না। সাইকেল রিক্সা এ পথে প্রায় দুর্লভ। দিনমানে যদি বা মেলে, রাত বিরেতে ডুমুরের ফুলের মতো, তা অসম্ভব প্রত্যাশা। শচীদুলাল বলল, আপনি বরং দাঁড়ান স্যার, আমি একটা রিক্সা টিক্সা কিছু ডেকে নিয়ে আসি। কোথায় কত দূরে রিক্সা পাবে? হেঁটে যেতে অনেক সময় লাগবে তোমার। তার চেয়ে চলো দুজনেই হাঁটা দিই। বুদ্ধি করে যদি সাইকেলটা আনতে সচি, তাহলে বরং একটা কাজের কাজ হতো। রাজীব দুঃখ করল। প্রায় সিকি মাইল হাঁটতে হলো দুজনকে। লাশঘরটা শহরের শেষ কেন, বরং শহরের বাইরে বললেই ভালো হবে। এতক্ষণে পরে পথে লোকজন দেখা গেল। দোকানপাট, রাস্তায় মানুষজন, বেচা কেনা, খরিদ্দারের সঙ্গে কোথাও দর কষাকষি চলছে। একচক্ষু লণ্ঠনের ম্লান আলো ফেলে দ্রুত কি যেন এগিয়ে আসছে। রাজীব বুঝতে পারল একটা রিক্সা ছাড়া আর কিছুই নয়। এখন খালি থাকলেই নিশ্চিন্ত। সৌভাগ্য নিশ্চয়ই, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা দুটো বিশ্রাম চাইছে। যেখানে হোক একটু পা ছড়িয়ে বসতে পারলে হয়। হাত বাড়িয়ে রিক্সাটা থামালো শচীদুলাল। দুজনে উঠে বসলো আসনে। বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে বসলো রাজীব। একটা কাগজ নিয়ে খসখস করে কি সব লিখলো।
লেখা শেষ করে হঠাৎ যেন চিন্তিত দেখালো রাজীবকে। কি যেন একটা জায়গায় এসে কলমটা ঠেকে যাচ্ছে। এক কোণে চেয়ারে বসে শচীদুলাল আপন মনে কাজ করছিল। আর চোখে রাজীবকে দেখে আবার মনোযোগী হলো সে। প্রশ্ন করলে ভীষণ বিরক্ত হবে রাজীব সান্যাল, মুখ চোখ দিয়ে ক্রোধ ফেটে বেরোবে। রাগের সে প্রকাশ শচী আগেই দেখেছে, সুতরাং নিজের চরকায় তেল দিয়ে যাওয়াটাই যুক্তিযুক্ত। মিনিট ৩-৪ পরে রাজীব সান্যাল একটা সিগারেট ধরালো, লাইটারটা এক পাশে সরিয়ে রেখে ওকে ডাকলো কাছে, বলল, সামনে চেয়ারটা নিয়ে বসো শচী, তোমার সঙ্গে একটু আলোচনা করি। কাজ টাজগুলো গুছিয়ে এক পাশে সরিয়ে রাখলো শচীদুলাল। চেয়ার টেনে এনে রাজীব সান্যালের মুখোমুখি বসল সে। শশাঙ্ক ভট্টাচার্যকে কি মনে হলো তোমার শচী? বেশ ভালো লোকই স্যার, বন্ধুর বিপদের সময় গা ঢাকা দিয়ে বসে নেই, বরং তাকে সাহায্য করবার জন্য ছোটাছুটি করছে। তরঙ্গের সঙ্গে শশাঙ্ক ভট্টাচার্যের আলাপ পরিচয় ছিল, এই কথা সে নিজে মুখে স্বীকার করেছে। মথুরাপুর দর্পণে ওর গল্প টল্প বেরোলে তরঙ্গকে সে পড়তেও দিত। সুতরাং এমন কথা ভাবতে দোষ কি যে শশাঙ্ক মনে মনে তরঙ্গের সান্নিধ্য কামনা করত বা ওকে ভালোবাসত? কিন্তু স্যার, মেয়েটি যে ওকে পছন্দ করত এমন কোনো প্রমাণ তো এখনো। রাজীব সান্যাল হাসল। তদন্তই হলো না, তার প্রমাণ কোথায় পাবে? এখন তো শুধু অনুমান চলছে শচী। অবশ্য ঠিক মতো বিশ্লেষণ করতে পারলে অনুমানও ঠিক হয়। শচীদুলাল বলল, আপনি কি শশাঙ্ক ভট্টাচার্যকে সন্দেহ করছেন স্যার? সন্দেহ করিনি, তবে সন্দেহ করতে দোষ কি এই কথাটাই ভাবছি। তুমি ত্রিকোণ প্রেমের গল্প পড়নি শচী? দুটি পুরুষ একটা মেয়ে, কিংবা দুটি মেয়ে একটি পুরুষ। ব্যর্থ প্রেমিক অনেক সময় মরিয়া হয়ে ওঠে শচী, খেপে উঠলে অবশ্য মেয়েরাও সাংঘাতিক। শচীদুলাল লজ্জিত ভঙ্গিতে অন্যদিকে তাকালো। রাজীব বলল, কয়েকদিন আগে কাগজে একটা খবর বেরিয়েছিল, একটা যুবক আর একটি মেয়ে উভয় প্রেমে পড়ে। বেশ কিছুদিন দুজনের ভাব ভালোবাসা চলল। তারপর কোনো কারণে মেয়েটি তার প্রেমিকের ওপর বিরূপ হয়ে ওঠে। প্রত্যাখ্যানের জ্বালায় যুবক প্রায় পাগল, এবং অন্তর্দাহে ক্ষিপ্ত যুবক মনে মনে এক ফন্দি আঁটল। বাধা দিয়ে শচী বলল, খবরের কাগজে বেরিয়েছিল স্যার? রাজীব সান্যাল ঘাড় হেলিয়ে বলল, এই তো 2 মাস আগেরই ব্যাপার। কলকাতার কোন পাড়ার যেন ঘটনা, আমার ঠিক মনে নেই। তারপর স্যার? মেয়েটিকে কোনো এক নির্দিষ্ট স্থানে দেখা করতে বলল যুবক। বাতিল প্রেমিকের সঙ্গে আর একবার মাত্র দেখা করতে দোষটা কি, এই ভেবে মেয়েটি এসে দাঁড়ালো সেই স্থানে। আর কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণায় 2 হাতে মুখ ঢেকে সেখানেই বসে পড়ল সে। ছেলেটি তার প্রেমিকার সুন্দর মুখে নাইট্রিক অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। এই কাহিনীর সঙ্গে বিচার করলে কিন্তু নিখিলেশ সেনকেই খুনি বলে ধরে নিতে হয়। শচীদুলাল থামল। সুব্রতর বক্তব্যও তাই। রাজীব সান্যাল শুরু করল। সুব্রত বলতে চায় যে নিখিলেশের সঙ্গে তরঙ্গমালার কোনো কারণে মন কষাকষি শুরু হয়ে থাকবে। হয়তো তরঙ্গ ওকে আর সহ্য করতে পারছিল না। এমনও অসম্ভব নয় যে তরঙ্গের মন অন্য কোথাও বাধা পড়েছিল। ফলে নিখিলেশের সঙ্গে ছাড়াছাড়ি বা প্রেমের সম্পর্কের রীতি অবশ্যম্ভাবী। কিন্তু নিখিলেশ হয়তো এই মানসিক বিচ্যুতির জন্য প্রস্তুত নয়। সুতরাং তরঙ্গের ওপর প্রতিশোধ নেবার জন্য সে ক্ষেপে উঠল। এতদিন তরঙ্গের সঙ্গে প্রেমের তরঙ্গে ওঠানামা করে নিস্তরঙ্গ জীবন মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। শচীদুলাল বলল, খুবই সম্ভব স্যার। যে তারপরই নিখিলেশ তরঙ্গকে চিঠি লিখল। রাত 10টায় ওয়েস্ট সুদামণি কলিয়ারিতে যাবার রাস্তার মোড়ে সে তরঙ্গের সঙ্গে মিলিত হবে। রাজীব বলল, এক্স্যাক্টলি, সুব্রতর বক্তব্য ঠিক তাই। বাতিল প্রেমিক সেই নির্জন রাস্তার মোড়ে তার প্রেমিকার উপর প্রতিশোধ নিয়েছে। সে ভাবতেই পারিনি যে তার লেখা চিঠিটা তরঙ্গমালা জামার মধ্যে নিয়ে আসবে, আর চিঠিটাই হলো আসল প্রমাণ। নইলে নিখিলেশ সেনকে সন্দেহ করবার মতো অন্য কোনো সূত্র তো আমাদের হাতে নেই। শচীদুলাল হাসি মুখে ঘাড় নাড়ল, সমর্থন জানালো রাজীবকে। চোখ বন্ধ করে রাজীব সান্যাল আবার কি যেন চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পরে বিড়বিড় করে বলল, চিঠিটাই হলো ক্র্যাক্স অফ দ্য প্রবলেম। সমস্ত রহস্য লুকিয়ে আছে ওরই অভ্যন্তরে। বুঝলে শচীদুলাল,
দেওয়াল ঘড়িতে শব্দ করে 9টা বাজল। রাজীব সান্যাল চোখ খুলে তাকালো। দরজায় কে যেন কড়া নাড়ছে। একটু আগেই ভারী পায়ের শব্দ শুনেছে রাজীব। বুট পায়ে সম্ভবত কোনো সিপাই এসে দাঁড়িয়ে আছে। শচীদুলাল দরজা খুলে নিয়ে এলো ওকে। পোস্টমর্টম রিপোর্টটা তাকে পাঠিয়ে দিয়েছে সুব্রত। চশমাটা নাকের ওপর বসিয়ে রিপোর্টটার ওপর ঝুঁকে পড়ল রাজীব। হরেন ডাক্তার পরিষ্কার লিখেছে ডেথ ডিউ টু অ্যাসফেক্সিয়া, কিন্তু পোস্টমর্টম রিপোর্টের এক স্থানে এসে চোখ দুটো স্থির হলো রাজীবের। খুনি লোকটা কি মাটির ওপর সজোরে ফেলে দিয়েছিল তরঙ্গকে এবং তারপর? চশমা খুলে টেবিলের ওপর রাখলো রাজীব। শচীদুলাল তার মুখের দিকে চেয়ে। রিপোর্টে কি এমন লিখেছেন হরেন ডাক্তার, তারই কিছু টুকরো অংশ শুনতে চায় শচী। কিন্তু রাজীব সান্যাল পোস্টমর্টেম রিপোর্টটা একপাশে সরিয়ে রাখল। বলল, শশাঙ্ক ভট্টাচার্যের গায়ে কিরকম জোর আছে তোমার মনে হয় শচী? কলিয়ারির ওভারম্যান স্যার, 8 ঘন্টা ডিউটি দেয় আন্ডারগ্রাউন্ডে, শক্তি সামর্থ্য নিশ্চয়ই আছে দেহে। রাজীব সান্যালের চোখ দুটো উজ্জ্বল দেখালো। চেয়ার ছেড়ে উঠে পড়ল রাজীব। বলল, কাল খুব সকালেই দিকনগর যেতে হবে, তুমি 5:30টার মধ্যে চলে এসো এখানে। জানলার ফাঁক দিয়ে নক্ষত্র খচিত কালো আকাশটাকে দেখছিল রাজীব। অনন্ত আকাশ, সংখ্যাহীন নক্ষত্র রাশি, গ্রহ উপগ্রহ দুধের মতো সাদা বিস্তীর্ণ ছায়াপথ। অন্ধকার মানেই রহস্য। কালো রাত নিঃসন্দেহে রহস্যময়ী। শচীদুলাল যাবার জন্য তৈরি। হঠাৎ রাজীব বলে উঠল, খুনি লোকটা যথেষ্ট বলশালী, এ কথাটা মনে রেখো শচী। দিকনগর থানার কাছে জিপ আসতেই রাজীব সান্যাল উদ্গ্রীব দৃষ্টি মেলে তাকালো। পরক্ষণেই তার চোখ দুটো উজ্জ্বল হলো। জিপের শব্দ পেয়ে সুব্রত সরকার ছুটতে ছুটতে আসছে। কাজে আর কথায় তেমন ফারাক নেই। গতকাল সন্ধে মথুরাপুরে বলেছিল ঠিকই, রাজীব সান্যালের জন্য সে থানার গেটে দাঁড়িয়ে থাকবে। তা গেটে না থাক, এই 7 সকালে থানায় বসে সুব্রত তো তারই জন্য অপেক্ষা করছে। ইচ্ছে করলে বিছানায় শুয়ে আড়ামোড়া ভাঙতে পারত সুব্রত, কিংবা অলসভাবে খবরের কাগজে চোখ বুলোতো, অথবা বইয়ের সঙ্গে স্রেফ খোসামোদে গল্প। কিন্তু না, সুব্রত তার কথা রেখেছে। থানায় ঢুকে সেপাই পাঠিয়ে সুব্রতকে খবর দিতে হবে না। ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে এসে সুব্রত বলবে না, একটু দেরি হয়ে গেল রাজীবদা, প্লিজ কিছু মনে করবেন না। জিপ আসতেই একরকম লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল রাজীব। সুব্রত বলল, আপনি কিন্তু লেট রাজীবদা, আমি অন্তত 20 মিনিট আপনার জন্য অপেক্ষা করে আছি। ঘড়িতে 6:45 মতো। রাজীব সান্যাল কাঁটার দিকে চেয়ে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করল। বলল, ভেরি ভেরি সরি ব্রাদার, তুমি এত রেগুলার জানলে আমি ঠিক পাংচুয়াল হতাম। সুব্রত হাসল। প্লেস অফ অকারেন্স কি এখনই যাবেন? শচীদুলালের দিকে তাকালো রাজীব। বলল, ঘটনাস্থলে যাব বলেই তো এত দূরে আসা, কিন্তু তার আগে তোমার সঙ্গে কয়েকটা কথা বলে নেব। বেশ তো, সুব্রত সায় দিল। চলুন তাহলে ঘরের মধ্যে গিয়ে বসি। কি যেন চিন্তা করল সুব্রত। বলল, ঘটনাস্থলে যাবার আগে 1 রাউন্ড চা হবে রাজীবদা? চা পান করতে তোমার আপত্তি নেই তো শচী? রাজীব সান্যাল শচীদুলালের দিকে তির্যক দৃষ্টিতে তাকালো। সুব্রত চায়ের জন্য খবর পাঠালো। রাজীব সান্যাল চারপাশের ঘরবাড়ি, গাছপালা, ঝোপঝাপ, পথচলতি মানুষজন সবকিছু ঘাড় ঘুরিয়ে লক্ষ্য করছিল। আজ আকাশ পরিষ্কার, উজ্জ্বল নীল, রোদ উঠেছে বেশ। গত 2 দিনের বর্ষায় মাটি স্যাঁতস্যাঁতে, গাছগাছালি ভিজে ভিজে দেখাচ্ছে। আরও 1-2 এমনি খটখটে রোদে না শুকোলে ভিজে মাটিতে টান ধরবে না। ভোরের সতেজ গাছপালার মতো রাজীবকে প্রফুল্ল দেখালো। হালকা সুরে রাজীব সান্যাল বলল, পেপার মিলের ম্যানেজারের সঙ্গে তোমার আলাপ আছে সুব্রত? আগে হ্যাঁ, সুদর্শন চক্রবর্তী ভারী অমায়িক মানুষ, বছর 35-এর মতো বয়স হবে। বিলেতে 4 বছর কাটিয়ে এসেছেন ভদ্রলোক। পেপার টেকনোলজির ভালো ডিগ্রি আছে। নইলে এই কম বয়সে কি আর একটা মিলের ম্যানেজারই পান? এখানে কতদিন এসেছেন উনি? বছর 2 হবে। এর আগে কলকাতার কাছে একটা পেপার মিলে ছিলেন, কিন্তু সেটা জুনিয়র পোস্ট। ম্যানেজারি পেতেই ওটা ছেড়ে দিয়ে এখানে লেগে গেলেন। আর পেপার মিলের ম্যানেজার মানে রীতিমতো রাজাউজির ব্যক্তি। সর্বে সর্বা কিংবা দণ্ডমুণ্ডের কর্তাই বলুন, সবই উনি।
শচী দুলালের দিকে চেয়ে বলল রাজীব, তুমি জিপের কাছে থাকো সচিব, আমি সুব্রতর সঙ্গে থানায় বসে একটু কথা বলছি। ইঙ্গিতটা শচী দুলাল বুঝল। ইন্সপেক্টর গোপনে কিছু কথা বলবে সুব্রতকে। শচী দুলালকে তার মধ্যে আসতে নিষেধ করছে। সুব্রতর সঙ্গে রাজীব সান্যাল গিয়ে থানায় ঢুকল। ছোট্ট একটা ঘরে সুব্রত আলাদাভাবে বসে, বেশ সাজানো গোছানো ঘরখানা। টেবিলের ওপরে মোটা কাঁচ, তার নিচে সুইজারল্যান্ড কিংবা অমনি কোনো দেশের নৈসর্গিক চিত্র, কয়েকটা পেপারওয়েট, দেয়ালের এক পাশে সুদৃশ্য ক্যালেন্ডার, অন্য পাশে একটা ক্রাইম চার্ট, টেবিলে একটা দিনপঞ্জি। ভৃত্য এসে চা রেখে গেল। এক চুমুক পান করে রাজীব বলল, ভারী সুন্দর চা হে সুব্রত, ফিরে এসে আর এক কাপ চা কিন্তু চাই। নিশ্চয়ই। সুব্রতর মুখটা কিঞ্চিত গর্বিত দেখালো। রাজীব সান্যাল প্রসঙ্গান্তরে যাবার চেষ্টা করল। তোমাকে একটা কথা বলছিলাম সুব্রত, তরঙ্গমালার জিনিসপত্রগুলো আমাদের একটু দেখতে হবে। ওর আত্মীয় স্বজনরা দুঃসংবাদ পেয়ে কেউ এসেছে নাকি? ওর মা আর এক দাদা এসেছেন শুনেছি, সম্ভবত আজ বিকেলের ট্রেনেই কলকাতায় ফিরে যাবেন তারা। বোধহয় তরঙ্গর জিনিসপত্র ওদের সঙ্গেই যাবে। রাজীব সান্যাল কয়েক সেকেন্ড কি চিন্তা করল, বলল, এখনই একজন লোক পাঠাও তুমি, তরঙ্গের বাক্স প্যাট্রাস অন্তত চাবি দিয়ে আসুক। আমাদের পরীক্ষা টরীক্ষা শেষ হলে সেগুলো ওরা নিয়ে যেতে পারবে। সুব্রত বলল, এখনই ব্যবস্থা করছি রাজীবদা। হ্যাঁ, নিখিলেশ সেন এখন কোথায়? থানার লকআপে। এখনই ওকে মথুরাপুর পাঠাতে হবে। এসডিওর কোর্টে ফার্স্ট আওয়ারেই হাজির করা দরকার। রাজীব বলল, হাজির করা মানে আবার সময় চেয়ে নেয়া তো, কোর্টকে একবার ছুঁয়ে রাখা। আর তাছাড়া আর কি, পুলিশের তরফ থেকে প্রার্থনা করা হবে নিখিলেশ সেনকে এখন যেন জেল রক্ষণাবেক্ষণে রাখার অনুমতি দেওয়া হয়, না হলে তদন্তের সমূহ ক্ষতি। রাজীব সান্যাল হেসে বলল, আমার মনে হয় তুমি কাজটা ঠিক করনি সুব্রত, নিখিলেশ সেনকে অ্যারেস্ট না করলেই ভালো করতে। যেন সাপ দেখার মতো চমকে উঠল সুব্রত। বলেন কি রাজীবদা? তরঙ্গমালার কাছেও লেখা একটা চিঠি পাওয়া গেল। চিঠি লিখে ঘটনাস্থলের কাছাকাছি ওকে আসতে বলেছিল নিখিলেশ, এবং সেই নির্ধারিত সময়ে তরঙ্গমালা খুন হলো। পরদিন তার ডেড বডি পাওয়া গেল সুধামন্ডির মোড়ের কাছেই। এর পরেও ওকে অ্যারেস্ট না করলে লোকে কি বলতো? না ওপরওয়ালা শুনতো। রাজীব সান্যালকে চিন্তিত মনে হলো। সে বলল, চূড়ান্ত তদন্ত তো এখনো হয়নি। তদন্তের সময় আসামিকে ছেড়ে রাখলে অনেক সময় ভালো ফলও পাওয়া যায়। তাছাড়া কি রাজীবদা? শুধু চিঠিটা থেকে নিখিলেশকে অভিযুক্ত করা এবং খুনের চার্জ প্রমাণ করা যায় না। আর নিখিলেশ তার পক্ষ সমর্থনে কি বলবে তাও তুমি আজ করতে পারছো না, সুতরাং আরও প্রমাণ চাই। ঘড়িতে 7:30টার মতো দেখে রাজীব সান্যাল উঠে দাঁড়ালো। বাইরে আরও রোদ বেড়েছে। পথে লোকজনের চলাচল আগের থেকে বেশি। মাল বোঝাই মস্ত একটা ট্রাক রাস্তা কাঁপিয়ে দানবের গতিতে দ্রুত অদৃশ্য হলো। দূরে দূরে প্রায় ফাঁকা প্রান্তরের ওপর মদমত্ত অসুরের ভঙ্গিতে কলিয়াড়ির চানক সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বয়লার ঘরের চিমনির নালিবে কালো ধোঁয়া অশাসনে উড়ু উড়ু রমণীর কেশের মতো হেতা সেতা ভাসছে। সুব্রত বলল, রাজীবদা, আসল কথাটা কিন্তু আপনি ভুলে গেলেন। কি বলতো? রাজীব বিস্মিত হয়ে তাকালো। নিখিলেশ সেনের চিঠি। আমি জোর করে বলতে পারি রাজীবদা, এই চিঠিটা কোর্টে দাখিল করলে আত্মপক্ষ সমর্থন ও কিছুই বলতে পারবে না। কিন্তু ওকে জেলে রেখে তোমার কোনো লাভও হবে না সুব্রত, বরং চলাফেরা করতে দিলে নতুন তথ্য লাভ করতে পারতে। সুতরাং রাজীব ইঙ্গিতপূর্ণ হাসল। সে যাকে, আপনি ওর চিঠিটা দেখবেন রাজীবদা? তাড়াতাড়ি কিছু ছিল না, তবে তুমি যখন বলছো নিয়ে এসো। রাজীব সান্যাল চেয়ার থেকে সরে জানালার কাছে এসে দাঁড়ালো। থানার প্রাঙ্গণে বেশ সুন্দর বাগান তৈরি করেছে এরা। বেশ বড় সাইজের দোপাটি, জিনিয়া, আরও কিসব ফুল বাগানটাকে আলো করে রেখেছে। মনে মনে বেশ প্রশংসা করলো রাজীব। সুব্রতর সত্যি টেস্ট আছে। চিঠিখানা এনেছি রাজীবদা, সুব্রত বলল। জানলা থেকে একটু সরে এসে রাজীব ঘুরে দাঁড়ালো। সুব্রত সরকারের হাতে একটা নীল রঙের কাগজ, যেন আলগুছে কাগজটা ধরে আছে সুব্রত। ওর মুখে রহস্যের হাসি, চোখে বিজয়ীর গর্ব।
তরঙ্গমালার জামার মধ্যে চিঠিখানা লোকানো ছিল। নিখিলেশ যদি বিন্দুমাত্র জানতো তাহলে টান মেরে বের করে নিত এটা, কিন্তু ঈশ্বর আমাদের সহায়। সুব্রত সহাস্যে কথাগুলো শেষ করলো। চিঠিটা হাতে নিল রাজীব। ভারী সুন্দর নীল রঙের কাগজটা। নাকের কাছে এনে গন্ধ শুকতে চেষ্টা করলো সে। তারপর চিঠির বক্তব্যের উপর দৃষ্টিপাত করলো। নিখিলেশের হাতের লেখা বেশ সুন্দর, গোটা গোটা হস্তাক্ষর। কালিটা নীল বা সবুজ নয়, ঠিক কালো রং, কালির কালিমা লক্ষ্য করবার মতো। তবে কাগজটা জলে ভিজেছিল বলে অক্ষরগুলো কিঞ্চিত অস্পষ্ট। অল্প কয়েক লাইনের চিঠি। একজনকে কোনো একটা স্থানে দেখা করতে বলবার জন্য এর চেয়ে বেশি লেখার প্রয়োজন হয় না। তবু চিঠির মধ্যে প্রচ্ছন্ন একটা মান অভিমানের সুর সহজেই ধরা পড়ে। বক্তব্য সংক্ষিপ্ত হবার কারণ সেটাও হওয়া সম্ভব। চিঠিতে তারিখ নেই, কোথা থেকে লিখছে তারও কোনো হদিশ নেই। অক্ষরগুলোর ওপর চোখ স্থির করল রাজীব সান্যাল। নিখিলেশ লিখেছে, আমার মিষ্টি, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। আমার মনে হয় এ ব্যাপারটা তোমার আরও একবার ভেবে দেখা উচিত। ভালো করে চিন্তা করলে তুমি নিশ্চয়ই ভুল বুঝবে। মনে আছে মিষ্টি, যেদিন তোমার সঙ্গে প্রথম আমার আলাপ হলো, সেদিন সমস্ত পথ ট্রেনে আমরা দুজন দুজনকে দেখেছি, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে পারিনি। অথচ বুকের মধ্যে দুজনের কথা বলবার কি অদম্য ইচ্ছে। আবার মথুরাপুর স্টেশনে নেমেই সব ভাবনা রীতি। বহু কষ্টে ট্যাক্সি জোগাড় করে যখন তোমাকে লিফট দিতে চাইলাম, তখন তুমি এক মুখ হেসে এগিয়ে এলে। আমার মনে হলো এমন মিষ্টি হাসি আমি কোথাও দেখিনি। হয়তো এমন হাসি কোনো মেয়ের ঠোঁটে এর আগে কখনো ফোটেইনি। কাল তোমার নাইট ডিউটি আছে জানলাম। রাত 10টার সময় সুদামুড়ির মোড়ে আমি অপেক্ষা করব। মনে হয় এর মধ্যে তুমি আর একটু তলিয়ে দেখবে এবং হয়তো আমার প্রস্তাবে রাজিও হবে। কথা আছে মিষ্টি, একটু অপেক্ষা করো। অনেক ভালোবাসা, অনেক শুভ কামনা রইল। ইতি, তোমারই নিখিলেশ। চিঠিটা আরও একবার পড়ল রাজীব সান্যাল। কমা, পূর্ণচ্ছেদ সব ভালো করে লক্ষ্য করল। একটু পরে ঠাট্টা তরল কণ্ঠে রাজীব বলল, এ চিঠিটা তো কোনো এক মিষ্টিকে লেখা। তরঙ্গের সঙ্গে সম্পর্ক কি? আমি খোঁজ নিয়েছি রাজীবদা, তরঙ্গ মানে মিষ্টি। ও, মিষ্টি বুঝি ওর ডাক নাম? সুব্রত সরকার কাঁধ ঝাঁকিয়ে একটা হতাশ ভঙ্গি করে বলল, রাজীবদা কিছু বুঝতে চাইছেন না। হাসলো রাজীব সান্যাল, বলল, ঠাট্টা করছিলাম এ সুব্রত, বুঝতে আমি অনেক আগেই পেরেছি। মিষ্টি নামটা পোশাকীয় নয়, ডাক নামও নয়, ওটা নিতান্তই ব্যক্তিগত দান। একটু থেমে যোগ করলো রাজীব, কানে কানে বললে ও নাম আরও মিষ্টি শোনাবে সুব্রত। সুব্রত সরকার কৌতুক করল, রাজীবদা কি খুন ছেড়ে এখন নাম নিয়ে ইনভেস্টিগেশন করবেন নাকি? নাম কি কম মজার হয় সুব্রত? বিশেষ করে এমন ভালোবাসার সম্বোধন। নিখিলেশ তরঙ্গকে ডাকত মিষ্টি বলে। এ শুনে তো আমাদের মিষ্টি লাগছে, কিন্তু আমি এমন এক ভদ্রলোককে জানি, তিনি একজনকে কি নামে ডাকতেন জানো? কি নামে আবার? খুব গম্ভীর মুখ করে রাজীব বলল, দুষ্টু। পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম তখন, মাঝে মাঝেই কানে আসতো ভদ্রলোক বলছেন, দুষ্টু, এটা দিয়ে যাও, ওটা দিয়ে গেলে না। অনেকদিন ভেবে ভেবে পরে নামের রহস্যটা শুনলাম। দুষ্টু ওর স্ত্রীর নাম, মানে ওই নামে ডাকেন বউকে। কি সুব্রত, নামটা বেশ ইন্টারেস্টিং না? সুব্রত শব্দ করে হাসল। রাজীবদার দেখছি ও নানান রকম সংগ্রহ, কিন্তু 8টা বাজতে আর বেশি দেরি নেই। জায়গাটা দেখতে যাবেন না এবার? চিঠিটা সুব্রতর হাতে ফেরত দিয়ে রাজীব বলল, ঘটনাস্থল কত দূর হবে সুব্রত? জিপ নিয়ে যাওয়া যাবে? জিপ নিয়েই তো যেতে হবে, 1/2 মাইলের বেশি হবে এখান থেকে। পেপার মিলের উত্তর দিকে জায়গাটা। রাজীব সান্যাল জিপে এসে উঠল। শচী দুলাল এতক্ষণ জিপের কাছেই পায়চারি করছিল। কাছাকাছি বড় গাছ টাছ নেই, থাকলে শচী দুলাল তার স্নিগ্ধ ছায়ায় গিয়ে দাঁড়াতো, একটু আরাম পেত। এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোমরটা টনটন করছে। ওর দিকে চেয়ে রাজীব সান্যাল ঈষৎ হাসল। সুব্রত বলল, শচীবাবু থানার মধ্যে গিয়ে বসলেই পারতেন। রাজীব সান্যাল তির্যক দৃষ্টিতে দেখল শচীকে। সুব্রতকে বলল,
রহস্য নিয়ে আমরা কতদূর অগ্রসর হয়েছি তাই জানবার জন্য শচী অস্থির হয়ে উঠেছে। প্রতিবাদ করে শচীদুলাল জবাব দিল, আগে না স্যার, আমি সে কথা চিন্তা করছি না। রাজীব আবার হাসল। আত্মবঞ্চনা করে লাভ নেই শচী। যারা ধূমপান করে, সিগারেট অনেকক্ষণ না টানলেও তাদের রীতিমতো কষ্ট হয়, পেটের ভেতর আকুপাকু করে। তুমি রহস্যের কারবারি, সিআইডি দারোগা, রহস্যের গন্ধ পাচ্ছ অথচ স্বাদ পাচ্ছ না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? জিপ স্টার্ট নিল। ঘর ঘর শব্দ, বাতাসে মোবিল আর পোড়া তেলের বিশ্রী গন্ধ। পথের ওপাশে 10-12 জন লোক সাগ্রহে জিপটাকে লক্ষ্য করছে। একটা চপ ফুলুরির দোকানের কয়েকজন খরিদ্দার নিজেদের মধ্যে কি সব কথা বলা বলি করছে। সুব্রত, তরঙ্গকে তুমি আগে কখনো দেখেছিলে? রাজীব হঠাৎ প্রশ্ন করল। দেখেছিলাম রাজীবদা, কাজে কর্মে মিলের মধ্যে 2-4 বার যেতে হয়েছে। ম্যানেজারের ঘরে তরঙ্গকে কয়েকবার আসতে দেখেছি। বাইরে থেকে টেলিফোন এলে তরঙ্গ ছুটে এসে খবর দিত। দরকার মনে করলে ম্যানেজার লাইন তুলে কথা বলতো, নইলে তরঙ্গ নির্দেশ মতো অন্য কারো কাছে পাঠিয়ে দিত লাইনটা। তরঙ্গ দেখতে বেশ সুন্দরী ছিল, তাই না সুব্রত? সুন্দরী মানে? সুব্রত সরকার কি যেন বলতে গিয়ে থেমে গেল। রাজীব বলল, সুন্দরী বলতে তুমি যা বুঝেছ তাই বলবে। এই ধরো, গায়ের রং বেশ ফর্সা, চৌদুটো কালো আয়ত, দূর আকাশে উড়ন্ত চিলের ডানার মতো একজোড়া ভুরু, ঘন কৃষ্ণ কেশদাম, বেশ ফোলা ফাঁপা। সুব্রত বলল, এভাবে তরঙ্গমালার রূপ বর্ণনা করতে পারবো না রাজীবদা। তরঙ্গের গায়ের রং হয়তো ফর্সা, কিন্তু সেই গৌরবর্ণ সম্পূর্ণ স্বাভাবিক। চোখ টোক কালো তো বটেই, এবং বেশ বড় বড় ভুরু দুটো চিলের ডানার মতো কিনা আমি জানি না। শুধু একটা কথা আপনাকে বলতে পারি। কি কথা সুব্রত? তরঙ্গমালাকে একবার দেখলেই আবার দেখতে ইচ্ছে করবে। সর্বনাশ! রাজীব জিভ বের করে একটা চুকচুক শব্দ করল। এমন বেফাস কথাটা শচীদুলালের সামনে বলে ফেললে? বৌমার কানে গেলে কি অনর্থ হবে ভাবো দেখি। শচীদুলাল মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ে রইল। সম্ভবত সে হাসছিল। সুব্রত শুরু করল, সে যাই বলুন রাজীবদা, তরঙ্গকে জীবিত দেখলে আপনিও আমার সঙ্গে একমত হতেন। এর মধ্যে একটা শান্ত সৌন্দর্য, একটা আলগাশ্রী এমনভাবে ছিল যে ওকে দেখে আকৃষ্ট না হয়ে বোধ হয় উপায় ছিল না। দিগনগর বাজার অঞ্চলের মধ্যে দিয়ে জিপ চলছিল। দুপাশে ঘর বাড়ি, কোনটা খোড়োচাল, কোনটা পাকা দালান। রাস্তার দুপাশে দোকানের পসরা, পথচলতি মানুষ। দোকানে প্রায় প্রত্যেকেই জিপ গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। রাজীব সান্যাল নিজেই গাড়ি চালিয়ে এসেছে। সুব্রত তার পাশে, পিছনে শচীদুলাল রয়েছে। খুনের পর এখানকার অবস্থাটা কেমন সুব্রত? রাজীব প্রশ্ন করল। অবস্থা আর কি, এখন সর্বত্রই এই খুনের আলোচনা। লোকে খানিকটা হলেও ভয় পেয়েছে রাজীবদা। এইসব অঞ্চলে খুন যখন যদিও খুব একটা অপরিচিত নয়, কিন্তু ভদ্র ঘরের এমন একটা সুশ্রী যুবতী এত নির্মমভাবে মারা পড়েছে জেনে সাধারণ লোকের মনোবল খানিকটা হলেও ভেঙে গিয়েছে। তবে নিখিলেশ সেনকে অ্যারেস্ট করার কিছুটা কাজ হয়েছে। চিঠিটার ব্যাপারে নিখিলেশকে কোনো প্রশ্ন করনি তুমি? করেছিলাম রাজীবদা, কিন্তু নিখিলেশ সেন খুব ঘুঘু লোক। পুলিশের কাছে মুখ খুলতে বা কোনো স্টেটমেন্ট দিতে রাজিই নয়। তার যা কিছু বলবার সে উকিলের মাধ্যমে কোর্টে জানাবে। রাজীব সান্যালকে চিন্তিত মনে হলো। গাড়ির কাঁচের মধ্যে দিয়ে দিয়ে সাপের মতো আঁকাবাঁকা পিচঢালা চওড়া পথটাকে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ সুব্রত প্রায় চিৎকার করে ঘোষণা করলো, আস্তে আস্তে রাজীবদা, আস্তে, এবার তো আমরা চলে এসেছি। ওই তো সুদামণি কলিয়ারির মোড়। ধীরে ধীরে জিপটা থামলো। ওয়েস্ট সুদামণি কলিয়ারির যাবার পথটা বাঁ দিকে বেঁকেছে। এটাও পিচের রাস্তা, তবে এত চওড়া নয়। দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে। মোড়ের ওপর প্রকাণ্ড এক ঝুরি নামা বট গাছ। গাছের ঘন ছায়ায় গাড়িটাকে রেখে রাজীব সান্যাল নামল। এখানটায় বেশ ঝিরঝিরে হাওয়া। বট গাছের স্নিগ্ধ ছায়ায় গাড়ির ভিতরে থাকার বিরক্তিটুকু মুহূর্তে উবে গেল। পা ছড়িয়ে দাঁড়িয়ে রাজীব সান্যাল জায়গাটা নিরীক্ষণ করল। মোটামুটি নির্জনই বলা চলে। ঘর বাড়ি বসতি সবই আছে, তবে তা কাছাকাছি বা সঙ্গবদ্ধ নয়, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। পেপার মিলের গেটটা এখান থেকে কত দূরে?
রাজীব সুব্রতকে বলল। দূর কোথায়, মিনিট 3-4 হাঁটলেই রাস্তাটা বেঁকেছে। মিলের নর্থ গেটটা ওই বাঁকের মুখে। এদিকটায় যারা থাকে তারা নর্থ গেট দিয়েই ঢোকে। এদিকে লোক বসতি তেমন নেই না। মিলের নিজস্ব এরিয়াটা অনেক বড় রাজীবদা, বহু লোকই মিলের মধ্যে বাস করে। কোম্পানির কিছু কিছু কোয়ার্টার করিয়েছিল, কিন্তু এখন আর ওতে কুলোচ্ছে না। লোকজন বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কোয়ার্টার বাড়ছে না। তাহলে তারা থাকছে কোথায়? যে যেখানে পাচ্ছে। দিকনগরে এসে বাড়ি ভাড়া পাওয়া অবশ্য দুঃসাধ্য, তবু কিছু কিছু নতুন বাড়ি হচ্ছে আজকাল। কোম্পানিকে ভাড়া দিতে অনেকেই রাজি। তরঙ্গমালা কোন বাড়িটায় থাকতো সুব্রত? এখান থেকে দেখতে পাবেন না রাজীবদা, একটা গাছের আড়াল পড়েছে। মিনিট 6-7 রাস্তা, ধীরে সুস্থে গেলে বড় জোর 10 মিনিট। রাজীব সান্যাল মাটির ওপর অনেকক্ষণ ধরে কি লক্ষ্য করছিল। খানিকটা হেঁটে গেল রাজীব, আবার পিছিয়ে এলো। হতাশ একটা ভঙ্গি করে বলল, না, হলো না সুব্রত, চলো ঘটনাস্থলেই যাওয়া যাক এবার। সুদামটি যাবার পথ ধরে 20-25 হাত গিয়ে সুব্রত থামল। পিচের পথ থেকে সরু পায়ে হাঁটা একটা পথ ঢালু অসমান জমিতে নেমেছে। ওই পথটা ধরে নেমে এলো সুব্রত। মিনিট 2 হাঁটতেই কয়েকটা ঝোপ আগাছার জঙ্গল, ছোটখাটো গাছগাছালি চোখে পড়ল। বেশ ফাঁকা মতো খানিকটা জায়গা একদিকে, চারপাশে ঝোপঝাড়ের ভিড়। সেদিকে অঙ্গুলি নির্দেশ করে সুব্রত বলল, ডেড বডিটা ওখানেই পড়েছিল রাজীবদা। সকলকে পিছনে রেখে রাজীব এগিয়ে এলো এবার। লম্বা লম্বা পা ফেলে এসে দাঁড়ালো সেই ফাঁকা জায়গাটার মধ্যে। তার পিছু পিছু সুব্রত এবং সচিদুলাল। মাথা তুলে একবার দেখলো রাজীব, শরতের প্রসন্ন নীল আকাশে উজ্জ্বল রোদের আসর বসেছে। একখণ্ড পেঁজা তুলোর আকারের সাদা মেঘ অলস গতিতে এক কোণ থেকে অন্য কোণে ভেসে যাচ্ছে। ডানা মেলে একটা নিঃসঙ্গ বক নীল আকাশের গায়ে কয়েক মুহূর্তের জন্য সুন্দর একটা চিত্রপটের সৃষ্টি করল। এখানে সেখানে জল জমে আছে, মাটি ভিজে স্যাঁতস্যাঁতে। গত 2-1 দিনে কি প্রচণ্ড বৃষ্টিটাই না হয়েছে জায়গাটায়। সুব্রত ঠিকই বলেছিল, বৃষ্টিতে ক্লুটু সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এদিকে সেদিকে তাকিয়ে রাজীব বলল, এখানে একটা ইটের পাঁজা ছিল সুব্রত। বিস্মিত হয়ে সুব্রত জবাব দিল, তা কেমন করে জানলেন? রাজীব সান্যাল সুব্রতর দিকে চেয়ে হাসল। হে আর এমন শক্ত কি কাজ সুব্রত? চারপাশে ঝোপঝাড় আগাছার জঙ্গল, অথচ মাঝখানের খানিকটা জায়গায় শুধু নরম ঘাস। ভালো করে লক্ষ্য করে দেখো, মাটির সঙ্গে ইটের গুঁড়ো লেগে রয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে অবশ্য সব ধুয়ে মুছে একাকার, নইলে বালির মতো ঝুরঝুরে ইটগুলো তোমার জুতো টুতোয় লেগে যেত এতক্ষণ। কথা শেষ করে রাজীব সান্যাল খুব মনোযোগী হয়ে জায়গাটা পর্যবেক্ষণ শুরু করলো। সুব্রত সরকার কিছুক্ষণ লক্ষ্য করলো তাকে। ফস করে সে বলে উঠল, নিচু হয়ে কি খুঁজছেন রাজীবদা? ঝোপঝাড়ে চট করে যাবেন না, ময়লা টয়লা রয়েছে হয়তো। তেমনি বেতের মতো নত হয়ে রাজীব সান্যাল খুঁজছিল। পয়সা টয়সা হারিয়ে গেলে মানুষ যেমন খোঁজে, এদিক সেদিক সর্বত্র তার নজর যাচ্ছিল। খুঁজতে খুঁজতে মুখ তুলে একবার চাইল রাজীব, বলল, বাল্যকালে একটা কবিতা পড়েছিলাম সুব্রত, হয়তো ঠিক মনে নেই সবটা, তবু তোমাকে বলছি। কি কবিতা রাজীবদা? মনে হচ্ছে কবিতাটা এইরকম ছিল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পেলেও পাইতে পারো। হঠাৎ কবিতা শেষ করে শিকারী বিড়ালের মতো রাজীব সান্যাল কি যেন লক্ষ্য করতে লাগলো। ধীরে ধীরে এগিয়ে গেল রাজীব। ছোপের মধ্যে থেকে ধুলো কাদায় মাখা একটা রুমাল তুলে উঁচু করে ধরল। সচিদুলাল এগিয়ে এসে বলল, কি পেলেন স্যার? রুমাল? রুমালটা ওর হাতে দিল রাজীব সান্যাল। বলল, তোমার কাছে রেখে দাও সচি, মথুরাপুরে গিয়ে এর ব্যবস্থা করব। সুব্রতর দিকে চেয়ে হাসল রাজীব সান্যাল। কাজ শেষ সুব্রত, চলো এবার তরঙ্গমালার মেসে যাই। ঘড়িতে 9টার বেশি। রোদ আরো উজ্জ্বল। বটগাছটার ছায়ায় এসে দাঁড়ালো ওরা। অনেকগুলো সন্তানের জননীর মতো বটগাছের নানা ডালপালা পথিকজনকে সস্নেহে প্রশ্রয় জানাচ্ছে। এতক্ষণ রোদে দাঁড়িয়ে বেশ খানিকটা ঘেমে উঠেছে রাজীব।
জামার নিচের গেঞ্জিটা নিশ্চয়ই ভিজে জবজবে। সুব্রতর মুখটা টকটকে লাল দেখাচ্ছে। মনে মনে নিশ্চয়ই ক্ষেপে উঠেছে সুব্রত। শচীদুলালকেও খুব খুশি তা মনে হচ্ছে না। কিন্তু রাজীব সান্যালের মনের গোপন প্রকোষ্ঠে অন্য একটা চিন্তা ধীরে ধীরে দানা বাঁধল। ওই কথাটাই বারবার ভাবছিল রাজীব। রুমালটা কুড়িয়ে পাবার একটু আগে অন্য একটা বস্তুও পেয়েছে সে। খুব ছোট্ট একটা জিনিস চট করে তুলে নিয়েছে বলে শচীদুলাল বা সুব্রত কারোর নজরে পড়েনি, এবং ইচ্ছে করেই ওদের কোনো কথা বলেনি রাজীব। পকেটে হাত দিয়ে ক্ষুদ্র বস্তুটা আরও একবার অনুভব করল সে। গোলাকৃতি ছোট্ট জিনিসটা, উজ্জ্বল সবুজ রং, ফুল প্যান্টের কোমরের কাছে লাগানো থাকে এটি। সকলের অলক্ষ্যে বস্তুটি আরও একবার দেখল রাজীব। অন্য কিছু নয়, প্যান্টের বোতাম একটা। রাজীব সান্যালকে বর্ষার মেঘ থমকানো সন্ধ্যার মতো থমথমে দেখালো। সুজাতা দাসকে দেখে রাজীব সান্যাল রীতিমতো অবাক হলো। বাঙালির ঘরে এমন বাড়ন্তকরণ আগে দেখেছে বলে মনে পড়ল না। কিন্তু শুধু বাড়ন্তকরণ বললে সুজাতা দাসকে ভুল বোঝানো হবে। সবটা ঠিক প্রকাশ করা হলো না। সুজাতা দাস দীঘল তো বটেই, আয়তনেও কিছু কম নয়। চোখে যেটা লাগে তা হলো ওর কাট কাট শক্ত শক্ত ভঙ্গি। নারীসুলভ কমনীয়তার যেন ছিটে ফোটা নেই দেহে। বেশ পুরুষালী গড়ন। চোখের দৃষ্টিতে নরম সরম কিছু আসে না, বরং দীপ্ত বৈশাখের দহন জ্বালায় কথা মনে করিয়ে দেয়। ভালো করে চেয়ে দেখল রাজীব। নাকের নিচে এবং ঠোঁটের ওপরে কালো গোঁফের রেখা বেশ স্পষ্ট। টমবয়েজ ভাব 16 আনা। নমস্কার করে রাজীব সান্যাল বলল, আপনি শ্রীমতী সুজাতা দাস? সুজাতা প্রতি নমস্কার করল। সুব্রত বলল, আমাকে হয়তো আপনি দেখেছেন। দিকনগর থানার অফিসার ইনচার্জ আমি। ইনি হলেন সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল, আর উনি শচীদুলাল সরকার, এর সহকারী। সকলকে পরিচিত করে সুব্রত থামল। তিনজন পুলিশের লোককে একসঙ্গে দেখে সুজাতা দাস একটু ঘাবড়ে গেছে বলে রাজীবের মনে হলো। একেবারে ত্রহস্পর্শ। ভয় পাওয়াটা স্বাভাবিক। 48 ঘন্টাও পার হয়নি, একটা জলজ্যান্ত মেয়ে পথের ধারে খুন হয়ে পড়ে রইল, আর তারপরে তিনটে পুলিশের লোক এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সুজাতা দাসের শুকনো মুখের দিকে চেয়ে রাজীব সান্যালের মায়া হলো। একটু হেসে রাজীব বলল, তদন্তের ব্যাপারে আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে মিস দাস। আপনার সহযোগিতা পাবো আশা করেই আমরা এত দূর এসেছি। চেয়ারে বসল সুজাতা দাস। বলল, বেশ তো, প্রশ্ন করুন আপনি। শচীদুলালের দিকে চেয়ে ইঙ্গিত করলো রাজীব। সুব্রতকে বলল, তুমি একটু উঠে গিয়ে তরঙ্গ এর আত্মীয় স্বজন কারা আছেন খোঁজ নিয়ে এসো। আমি মিস দাসের সঙ্গে কতক্ষণ কথা বলে। ইঙ্গিতটা বুঝলো সুব্রত। সে ভাবল, সে যদি সরে যায়, একটু গা ঢাকা দিয়ে অন্যত্র দাঁড়ায়, তাহলে রাজীব সান্যাল সহজেই আলাপ জমিয়ে ফেলবে সুজাতার সঙ্গে। শচীদুলালকেও সরিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই। সুজাতা দাসের বক্তব্যের কিছু দরকারি অংশ নোট করে নেবার জন্য শচীদুলাল অপরিহার্য। সুব্রত সরে গেল। ততক্ষণে নোট বই খুলে তৈরি হয়েছে শচীদুলাল। পেন্সিলটা হাতে নিয়ে সুজাতা দাসের মুখের দিকে হাঁ করে তাকিয়ে, কোনো দিকে না লক্ষ্য করে রাজীব সান্যাল বলল, এই মেসে আপনারা কজন আছেন? মেস কোথায়? দুখানা ঘর ভাড়া নিয়ে আমরা 4 জন মেয়ে ছিলাম। লোকে অবশ্য এটাকে মেস বলে, নইলে মেস বলতে ঠিক যা বোঝায়। সুজাতা থামল। এই বাড়িটায় দুখানাই মাত্র ঘর? হ্যাঁ, ঘর বলতে দুটোই, এছাড়া রান্নাঘর, বাথরুম সবই রয়েছে। তরঙ্গমালা তো আপনারই রুমমেট ছিল? আগে হ্যাঁ। আর 2 জন মেয়ে কারা? তাদের তো দেখছি না। 2 জনই অফিস চলে গেছে, একটু আগে বেরিয়ে গেল ওরা। আপনি আধ ঘন্টা টাকা আগে এলে ওদের সঙ্গে হয়তো দেখা হয়ে যেত। রাজীব সান্যাল ঘড়ি দেখল, 10টা বেজে গেছে, সুতরাং অফিসের মানুষদের ঘরে পাওয়া কঠিন। ফস করে রাজীব সান্যাল বলল, আপনি অফিস গেলেন না? ভালো লাগলো না, জানেন, মনটা ভীষণ খারাপ হয়ে আছে। চুপ করে বসে থাকলেই খালি তরঙ্গকে মনে পড়ছে। অফিসে গিয়ে কাজের মধ্যে থাকলে হয়তো মনটা ভালো থাকতো, রাজীব সান্যাল মন্তব্য করল। সুজাতা দাস উত্তর দিল না।
ঠোঁট কামড়ে কি যেন চিন্তা করলো। আপনি ঠিকই বলেছেন, অফিস কামাই করেই বার কদিন থাকা যাবে। যদি এখান থেকে চলে যেতে পারতাম। বিস্মিত হয়ে রাজীব সান্যাল বলল, চলে যাবার কথা চিন্তা করছেন নাকি? সুজাতা দাস লজ্জিত হয়ে বলল, ও কিছু না, এমনিই বলে ফেলেছি। রাজীব সান্যাল শুরু করলো, দেখুন মিস দাস, তরঙ্গর সঙ্গে এক ঘরে অনেক দিন থেকেছেন আপনি। সম্ভবত ওর অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ বলতে আপনাকে ধরে নেওয়া যেতেই পারে। সুতরাং তরঙ্গমালার কিছু কাহিনী আপনার মুখ থেকে শুনবো বলে আশা করি। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে গড়ালো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর সুজাতা দাসী মুখ খুলল। ছোট্ট লেডিস পার্সের মুখ যেমন সামান্য একটু ফাঁক করে মেয়েরা টাকা পয়সা বার করে, তেমনি ভঙ্গিতে ঠোঁট দুটো অল্প একটু ফাঁক করে সুজাতা কথা বলল। তরঙ্গের সম্বন্ধে আপনাকে অনেক কিছুই বলতে পারি মিস্টার সান্যাল, কিন্তু অতখানি শোনবার মতো আপনার কি সময় হবে? কেন হবে না মিস দাস? আগ্রহ প্রকাশ করে রাজীব বলল, আপনার কাছে অনেক কিছু শোনা যাবে বলেই তো এতদূর এসেছি। সুজাতা দাস এদিক ওদিক কি যেন চেয়ে দেখল। বারান্দায় চেয়ার পেতে প্রায় মুখোমুখি বসেছিল ওরা। ভাদ্রের প্যাচপ্যাচে গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজীব চেয়ে দেখল সুজাতা দাসের গলায়, কপালে, কানের কাছে ঘাম জমেছে। গায়ের জামাটামা ভিজে একসা। এত ঘামছে কেন সুজাতা? শুধু গরমে, না পুলিশের সান্নিধ্যে এসে? নিজের দিকে চেয়ে সুজাতা বলল, ঘরের মধ্যে গিয়ে বসবেন মিস্টার সান্যাল, ওখানে সিলিং ফ্যান আছে। পাখার নাম শুনতেই রাজীব এক পায়ে রাজি। শচী দুলালের দিকে তাকিয়ে বলল, চলো হে শচী, মিস দাস যখন বলছেন পাখার তলায় বসে জিরিয়ে টিরিয়ে ওর কথা শোনা যাবে। ঘরের দরজা ভেজানোই ছিল। সুজাতা দাস হাত দিয়ে ঠেলতেই সেটা হাট হয়ে খুলে গেল। অভ্যর্থনা করলে সুজাতা বলল, ভেতরে আসুন আপনারা। রাজীব সান্যাল ঘরটা এক নজরে পর্যবেক্ষণ করে নিল। খুব ছোট নয় ঘরটা, আন্দাজে মনে হলো 20 ফুট বাই 16 ফুট হবে। দুদিকে দুটো চৌকি পাতা। নিঃসন্দেহে বলা যায় একটা চৌকি তরঙ্গ ব্যবহার করত। সেটির ওপর এখন বিছানা টিছানা নেই। সম্ভবত তরঙ্গের ব্যবহৃত বাক্স বিছানা গুটিয়ে অন্যত্র কোথাও সরিয়ে রাখা হয়েছে। সুজাতা দাসের বিছানাটা তখনও তোলা হয়নি। কটকটে লাল রঙের একটা চাদর বিছানার ওপর পাতা। বালিশের ওয়ার সব চড়া রঙের, বোধহয় গাঢ় রং সুজাতা দাসের খুব প্রিয়। হালকা রং সে পছন্দ করে না। দেওয়ালে 3-4টে ছবি, দুটি প্রাকৃতিক দৃশ্য, একটি সুজাতা দাসের, অন্যটি মিলিটারি পোশাক পরিহিত এক ভদ্রলোকের। শচী দুলাল অবাক হয়ে ছবিগুলো দেখছিল। হঠাৎ রাজীব বলল, মিস দাস, আপনার হাইট কত? চোখ তুলে তাকালো সুজাতা। বলল, মেয়েদের তুলনায় একটু বেশি লম্বা আমি, ধরুন 5 ফুট 8 ইঞ্চি এমনই হবে। আরও একটা প্রশ্ন করা দরকার বলে মনে হচ্ছে, অনধিকার চর্চা বলে মনে করবেন না যেন। না না, কি জানতে চান বলুন? সুজাতা প্রশ্রয় দিল, আপনার বয়স কত মিস দাস? সুজাতা দাসের চোখ দুটো মুহূর্তের জন্য দূর আকাশের তারার মতো ঝিকমিক করে উঠল। ম্লান হেসে সে বলল, লিখে নিন, 30 হতে আর কয়েক মাস আছে। এ ঘরে কি গতকাল রাত্রে আপনি ঘুমিয়েছিলেন? সুজাতা দাস যেন বিস্মিত হলো। এখানেই তো ঘুমিয়েছিলাম, নহিলে কোথায় আবার। রাজীব প্রশংসার সুরে মন্তব্য করল, আপনার সাহস আছে মিস দাস। অন্য মেয়েদের তুলনায় আপনি শুধু লম্বাই নন, রীতিমতো সাহসিনী। নইলে তরঙ্গ খুন হবার পর এই ঘরে একা রাত কাটানো, মেয়ে কেন, অনেক ছেলের পক্ষেও সেটা কঠিন হতো। সুজাতা দাস গম্ভীর হয়ে বলল, ভূতের ভয়টাই আমার কম। অনেকদিন ধরেই মেয়ে হোস্টেলে একা থেকে এলাম, ভয়টাই কেটে গেছে। দিকনগর পেপার মিলে আপনি কতদিন আছেন মিস দাস? 2 বছরের বেশি। একটু থেমে সুজাতা যোগ করল, তরঙ্গ এসেছে আমার পরে। আমি এলাম ডিসেম্বরে, বছরের শেষাশেষি। তরঙ্গ জয়েন করলো জুলাই কিংবা অগস্টের প্রথমে। পেপার মিলে আপনি কি কাজ করেন? তরঙ্গের মতো আমিও টেলিফোন অপারেটর। আপনারা দুজন ছাড়া আর কোনো টেলিফোন অপারেটর আছে নাকি? হ্যাঁ, সুমনা ওই কাজ করে। তাছাড়া
এক ভদ্রলোক রয়েছেন, তার নাম ভৈরব দত্ত। সাধারণত নাইট শিফটে ওকে ডিউটি দেওয়া হয়। তাহলে তরঙ্গকে কেন শনিবার নাইট ডিউটি দেওয়া হয়েছিল? ভৈরববাবুকে অন্য কাজে বাইরে পাঠিয়েছিলেন ম্যানেজার, সুতরাং তরঙ্গকে ডিউটি নিতে হলো। অবশ্য এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে। আমি কিংবা তরঙ্গ কতবার নাইট ডিউটি দিয়েছি, ওভারটাইম কাজ করলে বেশি মাইনে পেয়েছি। এবার সরাসরি প্রশ্ন করল রাজীব। খুনের ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয় মিস দাস? যে খুন হয় তার জীবনটা ভালোভাবে খুঁটিয়ে দেখলে হত্যার হদিশ পাওয়াটা অসম্ভব নয়। তরঙ্গকে তো আপনি ঘনিষ্ঠভাবে জানতেন, চিনতেন। তেমন কোনো কারণ আপনার মনে হয় কি? সুজাতা দাসকে চিন্তিত দেখালো। নানা কথা জমে জমে মনের মধ্যে পাহাড় তৈরি হয়ে আছে। সুজাতার চোখ দুটো চিন্তার ভারে ছোট হয়ে এসেছে। রাজীব সান্যাল ওকে উৎসাহিত করার জন্য আবার বলল, চিন্তা করে আমাদের কাছে সবকিছু খুলে বলুন। অবশ্য মনে রাখবেন, আপনি যা বলবেন তার মূল্য অনেকখানি। সুজাতা দাস শুরু করল। দেখুন, খুনের ব্যাপারে ঠিক সন্দেহ করার মতো কারণ আমি দেখাতে পারবো না, কিন্তু তরঙ্গ আমার রুমমেট ছিল। দীর্ঘ সময় আমরা একসঙ্গে থেকেছি, দুজনে গল্প করেছি, গভীরভাবে মিশেছি। ওর অনেক কথাই আমি জানি। অবশ্য ইদানিং তরঙ্গ ভীষণ চাপা হয়ে গিয়েছিল, আমার কাছে কিছু বলতে চাইতো না। রাজীব সান্যাল চুপ করে শুনছিল। সুজাতা দাস বলল, নিখিলেশ সেন বলে ওর এক ভদ্রলোকের নাম শুনেছেন ইন্সপেক্টর বাবু? তরঙ্গের সঙ্গে ওর আলাপ পরিচয় ছিল। দুজনে চিঠি লেখালেখি, মাঝে মাঝে কলকাতায় বেরিয়ে আসা, এখান থেকে চক্কর দেওয়া, প্রায় কিছুই বাদ ছিল না। তরঙ্গকে আমি বহুবার বলেছি, ভালো করে পরিচয় না জেনে অমন বোকামি করিসনি, কিন্তু তরঙ্গ কিছুতেই বুঝতে পারল না। নিখিলেশ সেন ওকে চুম্বকের মতো টেনে নিল। মিস্টার সান্যাল, আপনি শুনেছেন নিশ্চয়ই তরঙ্গের মৃতদেহে নিখিলেশের একটা চিঠি পাওয়া গেছে। রাজীব সান্যাল হেসে বলল, এই খবর তো এখন শাঁখের ধ্বনির মতো এপার ওপার সর্বত্র ছড়িয়ে গেছে। সুজাতা দাস বলল, নিখিলেশ ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল মিস্টার সান্যাল। এ সংবাদ আমি জানি, কিন্তু তরঙ্গের পক্ষে এখনই বিয়ে করা সম্ভব ছিল না। কেন কেন সম্ভব ছিল না? রাজীব সান্যালকে কৌতূহলী মনে হলো। এ বিয়েতে তরঙ্গের মায়ের মত নেই। তার কারণ আপনি নিশ্চয়ই জানতে চাইবেন, সেটাও বলছি। মাস 2-3 আগে তরঙ্গের মা একটা চিঠি পান, একটা উড়ো চিঠি। পত্রলেখক তার নাম ঠিকানা সেখানে কিছুই দেয়নি। সে লিখেছে যে তরঙ্গ সর্বনাশের পথে পা বাড়িয়েছে। নিখিলেশ সেন নামে একটি ছেলের সঙ্গে তার জমাটি পরিচয়, দুজনের গভীর প্রেম, কিন্তু নিখিলেশ সেন আসলে একটি লম্পট। প্রেমের অভিনয় করে বহু মেয়ের সর্বনাশ করেছে সে। এমনকি কলকাতার কোনো এক ঠিকানায় তার বউ পর্যন্ত আছে। চিঠি পেয়ে তরঙ্গের মা কি করলেন? কিছুদিন আগে দিকনগর এসেছিলেন তিনি। মেয়েকে কি বললেন জানি না, আমাকে আড়ালে চিঠিটা দেখালেন। মুখ শুকনো করে বললেন, কি হবে বলো দিকি মা। আমি চিঠিটা পড়ে হাসলাম। বললাম, কি আর হবে বলুন, তলে তলে জল যে অনেক দূর গড়িয়েছে মাসিমা। উনি ভয় পেয়ে বললেন, তরঙ্গ তাহলে ছুটি নিয়ে কিছুদিন কলকাতায় চলুক, সেই বোধহয় ভালো হবে। খুনের সংবাদ পেয়ে তরঙ্গের মা দিকনগরে এসেছেন না? সুজাতা দাস ঘাড় নাড়ল, বলল, এসেছেন ওর এক ননদের ছেলেকে সঙ্গে নিয়ে। কিন্তু এলে কি হবে, এবারে মাসিমার অন্য মূর্তি। শোকে তাপে যেন পাগল হয়ে গেছেন। তরঙ্গের মৃতদেহটা দেখে হাউ হাউ করে কতক্ষণ কাঁদলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, কলকাতায় পালিয়ে চলো মা, এখানে তোমরা কেউ বাঁচবে না। দিকনগরে রাক্ষস এসেছে, আমার তরঙ্গকে খেয়েছে, এবার তোমাদেরও গলা টিপে খাবে।
রাজীব সান্যাল মাথা নিচু করে বলল, ভদ্রমহিলা নিশ্চয়ই খুব শকড হয়েছেন। স্বাভাবিক মিস্টার সান্যাল, তরঙ্গ ওর একমাত্র মেয়ে। ছেলেটি তো এখনো নাবালক, ক্লাস 10-এ বোধহয় এবারে উঠেছে। মাইনে পেয়ে তরঙ্গ ফি মাসে ওকে টাকা পাঠাতো। সেই টাকা পেলে মাসিমার অনেক খরচ চলতো। এমনি একটা রোজগেরে মেয়ে যদি হঠাৎ দেশলাই কাঠির আলোর মতো ফস করে শেষ হয়ে যায়, তাহলে মায়ের মনে কি হয় ভাবতে পারেন? আর তাছাড়া মৃত্যু যদি এমন নির্মম অস্বাভাবিক হয়, তাহলে কষ্ট যে চতুর্গুণ হয়ে দাঁড়ায়। নিখিলেশ সেনকে আপনি কি তাহলে সন্দেহ করেন মিস দাস? কিছুটা করি বই কি মিস্টার সান্যাল। তরঙ্গকে চিঠি লিখে সে দেখা করতে বলেছিল রাত 10টায় সুধামন্ডির মোড়ে। তার সঙ্গে কি কথা হয়েছিল কেউ জানে না। পরদিন সকালে তরঙ্গকে মৃত অবস্থায় পাওয়া গেল। সুতরাং নিখিলেশ সেনকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভাবতে আপত্তি কোথায়? নিখিলেশ সেন কি এখানে আসতো? তরঙ্গের সঙ্গে দেখা টাকা করতো? একবার কোথায় এসেছিল। আমি তরঙ্গকে বারণ করেছিলাম। মেয়েদের মেসে কোনো ছেলে কেন আসবে? কোনো পুরুষের এখানে ঢোকা শোভন নয়। রাজীব সান্যাল প্রসঙ্গান্তরে যেতে চাইল। বলল, নিখিলেশ ছাড়া আর কোনো লোকের সঙ্গে তরঙ্গ মিশত? টিকনগর পেপার মিলে কত লোক কাজ করে, অনেকের সঙ্গেই তো মিশি আমরা। তরঙ্গ মিশত, গল্পগুজব করত। অফিসে কাজ করতে এসে পুরুষ মানুষের মুখ দেখব না বললে তো চলে না। আচ্ছা, এই পেপার মিলে কাজ করে না এমন কেউ? রাজীব শেষ শব্দটা একটু টেনে উচ্চারণ করল। সুজাতা দাস এক মুহূর্ত চিন্তা করল, বলল, হ্যাঁ, একজনের কথা আপনাকে আগেই বলা উচিত ছিল। ভদ্রলোকের নাম শশাঙ্ক ভট্টাচার্য। নিখিলেশ সেনের খুব বন্ধু, একই বাড়িতেই নাকি থাকে দুজনে একসঙ্গে। তরঙ্গের খোঁজে বাড়িতে 2-3 বার এসেছেন ভদ্রলোক। একবার কি 2বার অফিসেও হানা দিয়েছেন। এই তো কিছুদিন আগে টেলিফোনে ভদ্রলোকের গলা শুনে আমি তো অবাক। উনি ভেবেছেন টেলিফোন বোর্ডে তরঙ্গ আছে। লাইন ধরে অবশ্য আমি বলেছিলাম যে অকারণে ফোন করলে কর্তৃপক্ষ খুব বিরক্ত হয়। শশাঙ্ক ভট্টাচার্যকে আপনার কি মনে হয় মিস দাস? খুব বিরক্তিকর একটা মুখ ভার হলো সুজাতার। চোখ দুটোতে কিছুটা ঘৃণাও যেন মেশানো। সুজাতা বলল, কেমন যেন গায়ে পড়া ভদ্রলোক। তরঙ্গের সঙ্গে মিশতে চান, অথচ তরঙ্গ ওকে এড়িয়ে চলতো। নিজের সেধে কি সব পত্রিকা টত্রিকা দিয়ে যেতেন ওকে। কল্পনা কবিতা কি যেন লেখার বাই আছে ভদ্রলোকের। তরঙ্গ আবার ওইসব ছাই পাশ পড়তো। আমাকে পড়ে শুনিয়েছে কতবার। আমি আপত্তি করলেও শুনতো না। ওই ওর স্বভাব। ভদ্রলোকের ছাইপাশ লেখা পড়তে আর খিলখিল করে হাসত। আমাকে বলতো ভদ্রলোকের সঙ্গে ওর লেখার দারুণ প্রশংসা করি। একটা প্রশংসা করলেই উনি কাবু। শশাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে আপনার আলাপ আছে মিস দাস? আলাপ কারোর সঙ্গেই তেমন নেই ইন্সপেক্টর বাবু, বিশেষ করে পুরুষ মানুষ, মানে ছেলেদের সঙ্গে। তরঙ্গকেও আমি কতবার নিষেধ করেছি, কিন্তু পোড়ার মুখী আমার কথা শুনবে কেন? নিয়তি যে ওকে টানছে। একটু দম নিল সুজাতা দাস, বলল, শশাঙ্কবাবুর সঙ্গে এ পর্যন্ত খোরাগুন্তি গোটা কয়েকটা কথাই হয়েছে আমার। তাও কথাবার্তা সব তরঙ্গকে নিয়ে। দেখা হলেই নমস্কার করে উনি এগিয়ে আসতেন। কত কষ্ট যে ওকে এড়িয়ে যেতে হয়। তরঙ্গের মতো আমিও বানিয়ে কথা বলতে পারি না। রাজীব সান্যাল ঘড়ির দিকে তাকালো। আকাশের মেঘটেকের দেখা নেই। ঝিকিমিকি রৌদ্র কণাগুলি মাটিতে ঠিক বৃষ্টির মতো টুপটুপ করে ঝরে চলেছে। হয়তো আবার জল টল হবে। যা গরম পড়েছে সকাল থেকে, সন্ধ্যের আগে বৃষ্টি না হলে রাত্রে আরো গুমোট বাড়বে। বৃষ্টি না আসা পর্যন্ত নিস্তার নেই। রাজীব সান্যাল বলল, আপনাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না মিস দাস। অনেক প্রশ্ন করেছি আপনাকে, অনেক কথাও বলেছেন আপনি। তদন্তের কাজে এগুলো খুব প্রয়োজনীয় হবে। আর 2-4টে মাত্র প্রশ্ন আমি আপনাকে করতে চাই। সুজাতা দাস উত্তর দিল, 2-4টে প্রশ্ন কেন, যে কটা প্রশ্ন ইচ্ছে তাই করবেন। রাজীব হেসে বলল, আপনার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।
আচ্ছা, শনিবার রাত কটার সময় তরঙ্গ ডিউটিতে বেরিয়েছিল? সুজাতা দাস যেন তৈরি হয়েছিল, বলল, এই প্রশ্নটার উত্তর আমি কাউকে দিতে পারিনি, আপনাকেও পারছি না। না পারবার কোনো সঙ্গত কারণ আছে কি মিস দাস? সুজাতা দাস মুহূর্তের জন্য কি একটা যেন ভাবল। সমস্ত ঘটনাটা আপনাকে খুলে বলি মিস্টার সান্যাল। শনিবার দুপুরে মিনতি আর প্রভা বাড়ি চলে যাবার পর আমার একদম ভালো লাগছিল না। ইচ্ছে করলো কোথাও একটু বেরিয়ে আসি। এই দিকনগর থেকে অন্য কোথাও যাই, কিন্তু যাই বললেই তো আর বেরিয়ে পড়া যায় না। সমস্যা এলো কোথায় যাই। রাজীব প্রশ্ন করলো, মিনতি আর প্রভা মানে আপনাদের এই লেডিস মেসের অন্য দুজন মেম্বার? ঠিক বলেছেন। শনিবার ওরা বাড়ি যায়। খুব কাছেই বাড়ি কিনা, মথুরাপুর থেকে 2 স্টেশন পরেই। ইচ্ছে করলে বাসেই চলে যেতে পারে। রাজীব বলল, তারপর? তারপর ভেবেচিন্তে আপনি কোথায় গেলেন? কোথায় আবার, মোল্লার দৌড় তো সেই মসজিদ পর্যন্তই। 3টের পরই মথুরাপুর যাবার জন্য বেরিয়ে পড়লাম। একটু থেমে যোগ করলো সুজাতা, বাসে উঠে দেখি বেজায় ভিড়। আর তেমনি গরম ঘেমে নিয়ে এসে এক বিশ্রী অবস্থা। মথুরাপুরে বাস থেকে নেমে যেন হাঁপ ছেড়ে বাঁচি। রাজীব বলল, তরঙ্গের সঙ্গে তাহলে আপনার তখনই শেষ দেখা? সুজাতা ঘাড় নাড়ল। জানেন মিস্টার সান্যাল, তরঙ্গকে আমি মথুরাপুর যেতে বলেছিলাম। একলা বসে ঘরে কি করবে ও, তার চেয়ে দুজনে মিলে মথুরাপুর যাই। টুকিটাকি যা কিনবার আছে তাই নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। তরঙ্গ রাজি হলো না যেতে? স্পষ্ট উচ্চারণ করল সুজাতা। না। কয়েক সেকেন্ড পর সে নিজেই আবার বলল, ওর পক্ষে যাওয়া সম্ভব ছিল না মিস্টার সান্যাল। মথুরাপুর প্রায় 25 মাইল রাস্তা, যাতায়াতে কম সময় লাগে না। তারপর এই ভ্যাপসা গরম আর বাঁশের ঝাঁকুনি, ফিরে এসে আবার রাত জাগা পাখির মতো টেলিফোন লাইনে পেপার মিল, কথাটা শুধু আউড়ে যেতে হবে। বাড়ি ফিরে আপনি দেখলেন তরঙ্গমালা ডিউটিতে বেরিয়ে গেছে, এই তো? সুজাতা দাস বলল, হ্যাঁ। তখন প্রায় 10টা। আমি লাস্ট বাসটার দিকনগরে এসে পৌঁছই। অবশ্য এতক্ষণ লাগবার কথা নয়, কিন্তু একটা লেভেল ক্রসিংয়ের কাছেই বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। গাড়ি আর আসে না, নইলে হয়তো 9টা কিংবা 9:15টার মধ্যেই বাড়ি পৌঁছে যেতাম। রাজীব সান্যাল অল্পক্ষণ চিন্তা করল, বলল, যে মেয়েটি আপনাদের কাজকর্ম করে এ বিষয়ে সে কিছু বলতে পারে না? রান্না বান্না সে ছেড়ে দিয়ে 8টা নাগাদই বেরিয়ে যায়। শনিবার তো আরও মজা, খাবার লোক বলতে আমরা দুজন। 7টা 7:30টার মধ্যেই ওর সব কাজকর্ম শেষ। কেউ না থাকলে ভাত তরকারি ঢাকা দিয়ে রেখে চলে যায়। ও যখন কাজ ছেড়ে চলে যায় তখন তরঙ্গ বাড়িতেই ছিল তো? হ্যাঁ হ্যাঁ, তবে বিকেলের দিকে নাকি তরঙ্গ বেরিয়েছিল কোথাও। কুটির মা বলেছে সন্ধ্যের পর তরঙ্গ ফিরে এসেছিল। ফস করে রাজীব সান্যাল বলল, শনিবার মথুরাপুরের কোন দোকানে সওদা করেছিলেন মিস দাস? কথাটা শুনেই যেন বদলে গেল সুজাতা দাস। নাসারন্ধ্র ঈষৎ স্ফীত দেখালো, চোখ দুটো উন্মাদ নারী রক্ষী কলুকের মতো চঞ্চল হয়ে উঠল। সুজাতা দাস অসীম বিরক্তি প্রকাশ করে বলল, মিস্টার সান্যাল কি আমার কথা বিশ্বাস করেননি? রাজীব হাসল। বিশ্বাস করব না কেন? তাহলে প্রমাণ চাইছেন যে আবার? কি জানেন, 4:30টার সময় মথুরাপুর পৌঁছে রাত 8টা পর্যন্ত দোকানে সওদা করে বেড়ানো একটা আশ্চর্যজনক নয় কি? বিশেষ করে মাসের শেষে। দেওয়ালের ক্যালেন্ডারের দিকে চাইল রাজীব। শনিবারের তারিখটার উপর দৃষ্টি পড়ল তার, 28শে অগস্ট। সুজাতা দাস নিজেই এবার হাসল, বলল, আপনার কাছে কিছু লুকোবার উপায় নেই দেখছি মিস্টার সান্যাল। বিশ্বাস করুন, কাল বিকেলে মথুরাপুরে আমি গিয়েছিলাম, কিন্তু কেনাকাটা তেমন কিছু করা হয়নি। আসলে সময়ই পেলাম না। ছুটতে ছুটতে লাস্ট বাসটা অনেক কষ্টে এসে ধরেছি। কোনো দরকারে আটকে পড়েছিলেন নাকি? দরকার আবার কি? সুজাতা দাস পরিষ্কার করে বলল, মথুরাপুরে গিয়ে দেখি অগ্রগামী সঙ্গের উদ্যোগে খুব ভালো একটা ফাংশন হচ্ছে। কলকাতা থেকে নাম করা কজন আর্টিস্ট আনিয়েছে ওরা। রীতিমতো হইচই ব্যাপার। প্রবেশ মূল্যও তেমন বেশি নয়, মাত্র 2 টাকা। কেনাকাটার কথা মনে রইল না আর।
তাছাড়া কেনাকাটা করবারই বা কি ছিল? টিকিট কেটে ফাংশন শুনতে বসে গেলাম। অবশ্য বেশ সকাল সকালই শুরু করেছিল ওরা। রাজীব সান্যাল বলল, হ্যাঁ, অগ্রগামী সঙ্গের ফাংশনের কথা আমি শুনেছি। বোধহয় চকবাজারের কাছে ওরা একটা বিজ্ঞাপন গোছের মস্ত ফিরিস্তি টাঙিয়ে দিয়েছিল। সুজাতা একটু হাসল। ফাংশন কিন্তু খুব সুন্দর হয়েছিল মিস সান্যাল। শুনতে বসে বাসের কথা বেমালুম ভুলে গেছি। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই মাথা ঘুরে উঠবার জোগাড়। লাস্ট বাসটার মাত্র 10-15 মিনিট দেরি আর ছাড়তে। রাজীব সান্যাল শচী দুলালের দিকে চেয়ে কি যেন ইঙ্গিত করল। নোটবুক বন্ধ করে বাইরে চলে গেল শচী দুলাল। মিনিট 3-4 পরে সুব্রতকে সঙ্গে নিয়ে ফিরল। রাজীব হেসে বলল, সুব্রতরও বোধহয় এতক্ষণ এক ঘুম হয়ে গেল। সুব্রত চোখটা একবার রোগড়ে নিয়ে উত্তর দিল, ঘুম কোথায় দেখলেন আবার? এই চিপের মধ্যে বসে একটু চটকা আর কি। আহা, আমি কি তোমার নিদ্রার প্রতি কটাক্ষ করছি সুব্রত? রাজীব সান্যাল রহস্য করল। সুজাতা দাস চেয়ার ছেড়ে উঠেছে, এখন দাঁড়িয়ে আছে ও। রাজীব কথা বলবার ফাঁকে ফাঁকে ওকে দেখছিল। লম্বায় প্রায় সুব্রতর মতোই সুজাতা। আঙুলগুলো ঢেঁড়সের মতো লম্বা এবং মেয়েলি নয়, কালো মোটা মোটা আঙুল। হাতের হাড় বেশ চওড়া, কবজি শক্ত বলেই মনে হয়। দাঁড়াবার ভঙ্গি, চোখের দৃষ্টি, মুখের রেখা, শক্ত চোয়াল, দৃঢ় চিবুক, সব কিছুতেই স্পষ্ট পুরুষালী ব্যঞ্জনা। পাখার নিচে বসেও ঘামে ভিজে উঠেছে সুজাতা। জামাটা স্থানে স্থানে দেহের সঙ্গে লেপ্টে। কোমরের কাছে সরু এক ফালি কুমড়োর মতো অনাবৃত দেহভাগ। রাজীব সান্যাল বলল, মিস দাস বোধ হয় ফাংশন আর থিয়েটার খুব পছন্দ করেন। সুজাতা দাস মাথা হেলালো, বলল, হঠাৎ এই কথা কেন ইন্সপেক্টর বাবু? আচ্ছা, আপনি কি কখনো মিলিটারি অফিসে পাঠ করেছিলেন থিয়েটারে? খুব অবাক হয়ে সুজাতা বলল, কেন বলুন তো? দেওয়ালে টাঙানো মিলিটারি অফিসারের ছবিটার দিকে এগিয়ে গেল রাজীব সান্যাল। পিছন থেকে শচী দুলাল প্রায় চেঁচিয়ে উঠল, এই ছবিটা মিস দাসের বলে ভাবছেন নাকি স্যার? প্রথমে ভেবেছিলাম, এখন সন্দেহাতীত। রাজীব সান্যাল সামান্য হাসল। খুব খুঁটিয়ে না দেখলে অবশ্য চেনা মুশকিল মিস দাস। আপনার কপালের ওই কাটা দাগটাই আমাকে সাহায্য করেছে। মেকআপের সময় এই সামান্য খুঁতটুত রাখতে গেলেন কেন? সুজাতা দাস গম্ভীর হয়ে বলল, কলকাতায় যে অফিসে ছিলাম সেখানে স্পোর্টসের সময় তোলা হয়েছিল ছবিটা। গো অ্যাজ ইউ লাইক একটা ইভেন্ট ছিল। আমি ফার্স্ট হয়েছিলাম সেবার। সবাই খুব প্রশংসাও করেছিল। রাজীব সান্যাল হেসে বলল, আমিও প্রশংসা করছি আপনার। পুরুষের ছদ্মবেশে সত্যি আপনাকে চেনা শক্ত। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধুরাও কম্য নয়। ভুরু কুঁচকে রাজীব সান্যাল কি যেন ভাবল, বলল, সত্যি প্রায় নিখুঁত ছদ্মবেশ আপনার। আচ্ছা, বাই বাই। এতক্ষণ আপনারা শুনছিলেন সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল সিরিজের দ্বিতীয় গল্প, রাত তখন 10টার প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে, কারণ আমরা এই ধরনের গোয়েন্দা গল্প প্রায় নিয়ে আসি। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের বলবো আমার চ্যানেলটা বন্ধুবান্ধবদের সাথে আরেকটু শেয়ার করতে, যাতে আমাদের পরিবার আরেকটু বৃদ্ধি পায়। যাই হোক, দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আমি দেবারতী আবার ফিরে আসছি। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শুনতে থাকুন অডিও স্টোরি স্টেশন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।